আসসালামু আলাইকুম। বিজ্ঞান বিভাগের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজে। সাথে আছি আইএডুকেশন থেকে আমি তোমাদের মুন্না ভাইয়া। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনে পদার্থবিজ্ঞান প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি একটু কথা বলে নিই যে ভাইয়া কেন আমরা প্রশ্ন ব্যাংক সমাধান করব। আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মূল মন্ত্রই হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্ন কিন্তু নিজস্ব রয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, ঠিক এমনভাবেই অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব স্বকীয়তা আছে। তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ধরো তোমরা সবাই পড়তে চাও, সবার স্বপ্ন। সো এই বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন প্যাটার্ন, যে কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে বা কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, এইটা বোঝার জন্য তোমাকে কিন্তু প্রশ্ন ব্যাংক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে। এবং তাহলে তুমি শুরু থেকেই তোমার রোডম্যাপ ক্লিয়ার হয়ে যাবে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় এই অধ্যায়ের এই টপিক থেকেই বারবার প্রশ্ন আসতেছে, তার মানে আমাকে এই টপিকের বেসিক কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। সো আজকে আমরা 25-26 সেশনে আসা পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন একদম চুলচেরা বিশ্লেষণ করব, যত বেসিক কনসেপ্ট আছে এ টু জেড ক্লিয়ার করবো এবং তার পাশাপাশি হাতে ক্যালকুলেশনের টিপস অ্যান্ড ট্রিক্স তো দেখাবই, এবং অনেক বড় বড় ক্যালকুলেশন কীভাবে তুমি শর্টকাটে, ধরো অনেক বড় একটা ক্যালকুলেশন টাইপের ম্যাথ চলে আসছে, সো ওইটা কীভাবে তুমি শর্টকাটে টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবে, তার এ টু জেড আমি দেখা দেওয়ার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে আজকের আমরা কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দেশ্যে যে প্রশ্নটা রয়েছে, আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো। দেখো, ফিজিক্সে সবার আগে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, প্রশ্ন পড়ার সময় তাড়াহুড়া করা যাবে না বাবা। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে, কারণ তুমি যদি তাড়াহুড়া করো দেখবে যে প্রশ্ন পড়তেই ভুল করছো, তাহলে উত্তরও ভুল হয়ে যাবে। সো মাথা ঠান্ডা রেখে প্রশ্ন বুঝে বুঝে পড়তে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি দেখতে পাই কি বলতেছে, যে একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ই গতিশক্তিতে নিক্ষেপ করা হলো সর্বোচ্চ বিন্দুতে। তাহলে দেখো আমাদের কন্ডিশন কি বলতেছে, যে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে। ওকে, সো আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারতেছি যে ভাইয়া গতিবিদ্যা থেকে চলে আসছে, প্রাস কনসেপ্ট থেকে। সো প্রাস খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রাস কনসেপ্ট থেকে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, তুমি একটা না একটা প্রশ্ন পাওয়াই পাবে, 100% শিওর থাকো। সো এই কনসেপ্টটা ভালো মতো বোঝার ট্রাই করো। সো আমরা দেখো ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস একটু ফিল করে পড়তে পারলে খুব ভালো হয়। তুমি যদি একটু ভিজুয়ালাইজ ওয়েতে একটু চিত্র অঙ্কন করো, তাহলে তোমার মাথার মধ্যে একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সো আমরা যদি দেখি যে ভাইয়া এই চিত্র, আমরা হচ্ছে কনসেপ্টটাকে একটু চিত্র দিয়ে বোঝার ট্রাই করি। তাহলে দেখো আনুভূমিকের সাথে কি বলছে, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে। দ্যাট মিনস এটা যদি আমাদের একটা ভূমি হয়, তাহলে এখানে আমরা বলতেছি যে ভাইয়া আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ, তার মানে এটাকে আমরা 45 ডিগ্রি কোণে এবং আদিবেগ ধরলাম V0। আনুভূমিকের সাথে V0 বেগে আমাদের হচ্ছে 45 ডিগ্রি কোণে প্রাসকে নিক্ষেপ করছে। তার গতিশক্তি কি ছিল? গতিশক্তি ছিল ই। এখন নিক্ষেপ করা হলো, তাহলে সর্বোচ্চ বিন্দুতে দেখো যখন প্রাসটাকে নিক্ষেপ করছে, প্রাসটা কি করছে ভাইয়া, প্রাসটা কি করছে দেখো, প্রাস তো এইভাবে আস্তে 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 উপরে উঠবে, তারপরে আবার আস্তে 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 নিচে চলে যাবে। এখন এই প্রাসের তো একটা সর্বোচ্চ বিন্দু আছে, সর্বোচ্চ উচ্চতা আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতা কোনটা? আমরা এই যে দেখতে পাচ্ছি যে এই উচ্চতায়। সো এইখানে সব থেকে বড় একটা মিসকনসেপশন আছে আমাদের, আমরা মুখস্থ করতে যাই মাঝে মাঝে যে ভাইয়া আমাদের সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথ বা প্রাসের গতি কত? শূন্য। এইটা টোটালি রং। দেখো সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতি কিন্তু কখনোই শূন্য না। সর্বোচ্চ উচ্চতায় হ্যাঁ শূন্য, বাট বেগের একটা উপাংশ শূন্য। দেখো সর্বোচ্চ উচ্চতায়, দেখো আমি একদম একটু ভেঙে ভেঙে কিছু জিনিস নোট করে দিই। তোমাকে যদি এমসিকিউতে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাইয়া প্রাসের গতিপথ কেমন, প্রাসের গতিপথ কিন্তু দ্বিমাত্রিক, তাহলে প্রাসের গতিপথটা কেমন? দ্বিমাত্রিক। প্রাসের গতিপথ দ্বিমাত্রিক। বাট আমি যদি স্পেসিফিকভাবে বলি যে ভাইয়া সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় আমি যদি স্পেসিফিকভাবে বলি যে সর্বোচ্চ উচ্চতায় গতিপথ, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথের কেমন হবে? তখন কিন্তু হবে একমাত্রিক, তখন কিন্তু হবে একমাত্রিক। সো একমাত্রিক। সো এইখানে দ্বিমাত্রিক থাকে, আবার ইংরেজিতে প্যারাবোলাও থাকতে পারে, প্যারাবোলাও থাকতে পারে। সো এইটা মাথায় রাখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এমসিকিউ এর প্যাটার্ন আছে। সো তুমি মাঝে মধ্যেই দেখতে পারবা যে অপশনগুলান ইংলিশ ভার্সনে চলে আসছে, ঠিক আছে? সো তোমরা কোশ্চেন ব্যাংক সমাধান করতে থাকো, আস্তে আস্তে বুঝে যাবা ইনশাল্লাহ। ওকে, সো মাঝে মধ্যে আমাদের ইংরেজি টার্মগুলোও একটু মাথায় রাখতে হবে ভাইয়া, কারণ অপশন ইংরেজিতে থাকতে পারে। নর্মালি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বাংলাও থাকবে, ইংরেজি ভার্সনও থাকবে, বাট অপশনগুলোর মাঝে মাঝে দেখবা যে অপশনগুলোতে বাংলা ভার্সন করা নাই, ইংলিশ ভার্সনে থাকে মাঝে মধ্যে, এটা খুব কম, রেয়ার। ওকে, সো বেশি প্যারা খাওয়ার দরকার নাই, একদম সিম্পল। ওকে, তাহলে চলো, তাহলে আমরা কি বললাম যে দ্বিমাত্রিক বাট সর্বোচ্চ উচ্চতায় একমাত্রিক, কেন সেটা চলো ব্যাখ্যা করি। সো আমরা এখানে যদি
এই বেগের উপাংশটা কল্পনা করি, তাহলে দুইটা উপাংশ পাবো, একটা হচ্ছে ভিএক্স, একটা হচ্ছে ভিওয়াই, আনুভূমিক এবং উলম্ব। সর্বোচ্চ উচ্চতায় প্রাসের কিন্তু এই উলম্ব উপাংশটা কি হয় ভাইয়া? শূন্য হয়। সর্বোচ্চ উচ্চতায় প্রাসের উলম্ব উপাংশ, বেগের উলম্ব উপাংশ শূন্য। দ্যাটস ওয়াই এটা আর উপরে উঠতে পারে না, বুঝছো? দ্যাটস ওয়াই এটা আর উপরে উঠতে পারে না, আস্তে 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 নিচে পড়ে যায়। ওকে, সো আমাদের কিন্তু এই আনুভূমিক উপাংশটা কিন্তু থেকেই যাচ্ছে, আনুভূমিক উপাংশটা কিন্তু থেকেই যাচ্ছে। তার মানে আমাকে বুঝতে হবে যে ভাই প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য না, প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ শূন্য, কিন্তু আনুভূমিক উপাংশ থেকে যায়। ওকে, আচ্ছা, আশা রাখি তোমরা এই কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হইছো। তাহলে এখন আমাকে এই সর্বোচ্চ উচ্চতায় বেগটা বের করতে বলছে, তাহলে ভিএক্স, তাহলে এই আনুভূমিক উপাংশ আমাদের এখানে বেগ, তাহলে আমরা চলো গতিশক্তিটা বের করে ফেলি। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি, তাহলে আমাদের ই গতিশক্তি দেওয়াই ছিল এখানে, তার মানে আমরা ই ইকুয়াল টু কি জানি যে ভাইয়া খুবই সিম্পল, যে হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এখানে যেহেতু বেগ আমাদের ভি নট বেগ ছিল, তাহলে আমরা এখানে একদম লিখে দিই যে ভাইয়া ভি নট স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এখন মান বসাবো, যে ভাই এখন তো আমাদের এম এর মানও জানি না, আবার ভি নটের মানও জানি না, তাহলে চলো আমরা একটু ভি নটের মানটা বের করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা উপাংশ কনসেপ্ট থেকে কি জানি, আনুভূমিক উপাংশ, দ্যাট মিন্স এইখানে আমাদের কি হবে, অবশ্যই ভি নট কস থিটা বা আলফা যাই বলো না কেন, তাই না? আর উলম্ব উপাংশ তো জিরো, দরকারই নাই, এখানে ভি নট আমাদের কি হইতো, সাইন আলফা হইতো বা সাইন থিটা হইতো। ওকে, তাহলে আমরা ভিএক্সটাই কিন্তু থেকে যাচ্ছে, দ্যাট মিন্স এখানে ভি নটটা কি হিসেবে কাজ করবে, আমাদের এই ভি নট, দ্যাট মিন্স এটাকেই আমরা ভি নট হিসেবে বলতে পারতেছি, কারণ সর্বোচ্চ উচ্চতায় কি হয়, বেগের আনুভূমিক উপাংশটাই কাজ করে, উলম্ব উপাংশ কাজ করে না। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা মান বসাই দিই, দ্যাট মিন্স আমরা কি পাচ্ছি, যে ভাইয়া ভি নট অথবা এটাকে ভিএক্স বলতেছি, তারপরে আমরা এটাকে কি বলতেছি, যে ভাইয়া আমাদের ভি নট কস থিটা, দ্যাট মিন্স কস থিটার মান কত, কস 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই রুট ওভার 2, দ্যাট মিন্স ভি নট ডিভাইডেড বাই রুট ওভার 2। এই হাতে ক্যালকুলেশন শুরু থেকে একটু খেয়াল করবা, আমি কিভাবে হাতে ক্যালকুলেশন করতেছি এই বিষয়টা মনোযোগ দিবা, কারণ শুরু থেকেই তোমাকে হাতে ক্যালকুলেশনের উপর জোর দিতে হবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও। এখানে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার নাই, আমি আবারও বলতেছি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, তোমাকে হাতে ক্যালকুলেশনে এক্সপার্ট হইতে হবে প্র্যাকটিস করে করে। এখানে কোনো জাদু মন্ত্র নাই যে ভাই আমাকে একটা জাদু শিখাই দেন আমি হাতে ক্যালকুলেশন অনেক এক্সপার্ট হয়ে যাই, না, হাতে ক্যালকুলেশন তোমাকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা তোমাকে যখন ক্লাস করাবো বা ক্লাস নিব তখন অনেক টেকনিক শিখাই দিব, সো ওই টেকনিকগুলো নিজে শিখে আয়ত্ত করে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ভাই টেকনিক শেখো প্র্যাকটিস না করো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি হাতে ক্যালকুলেশন জীবনে মিলাইতে পারবে না বা টাইমের মধ্যে মিলাইতে পারবে না। ওকে, তার মানে হাতে ক্যালকুলেশনে এক্সপার্ট হওয়ার একটাই পদ্ধতি, সেটা প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের তাহলে এইটা পাইলাম, তাহলে চলো আমরা এটা একটু ক্যালকুলেশন করি। তাহলে এম এর মানও জানি না, তাহলে এম রাখো, সমস্যা নাই। তাহলে হাফ এমটাকে এইভাবে রাখলাম, আর ভি নট স্কোয়ার, দ্যাট মিন্স ভি নটের মান আমরা বসাই দেই, দ্যাট মিন্স আমাদের কত, ভি নট ডিভাইডেড বাই রুট ওভার 2 তার উপরে হোল স্কোয়ার। ওকে, এটা একটু সাজাই লেখো তো, যে ভাইয়া হাফ এম ভি নট স্কোয়ার, আর এখানে ইন্টু অবস্থায় রাইখা দিলাম, এই যে ভি নট স্কোয়ার এটা করে দিলাম, আর 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 হোল স্কোয়ার করলে 1 ডিভাইডেড বাই 2 থাকতেছে। তাহলে এখন এই জিনিসটা, পুরো জিনিসটাকে আমরা কি বলতে পারবো, এই যে দেখো তো ই কে, দ্যাট মিন্স আমাদের পরীক্ষার এই গতিশক্তিকে তো ই দ্বারা প্রকাশ করছে, তাহলে ই লেখা যায়, কারণ ই ইকুয়াল টু হাফ এম ভি নট স্কোয়ার, তাহলে হাফ এম ভি নট স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি ই লিখে দেই ই ইন্টু হাফ, দ্যাট মিন্স এটাকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো যে ভাইয়া ই ডিভাইডেড বাই রুট ওভার 2। তাহলে দেখো তো আমাদের উত্তরটা কোনটা আসতেছে, আমি যদি একটু লাল কালি দিয়ে দেখাই দিই, যে ভাইয়া আমাদের এখানে সর্বোচ্চ বিন্দুতে আমাদের গতিশক্তির ই ডিভাইডেড বাই রুট ওভার 2, দ্যাট মিন্স আমাদের ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট আনসার। বুঝতে পারছো ভাই? তাহলে দেখো আমি একটা প্রশ্ন সমাধান করছি, বাট এইখান থেকে থিওরি টাইপ যদি প্রশ্ন আসে কোথায় পেঁচাইতে পারে সেই কনসেপ্টটাও ক্লিয়ার করে দিছি। তাহলে এটা শুধুমাত্র যে কোশ্চেন ব্যাংক সমাধান ক্লাস, বিষয়টা এমন না, আমি ওই কনসেপ্ট থেকে আর কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলোও ক্রিস্টাল ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। ওকে, তার মানে এই ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমার যদি উপকারে আসে তাহলে অবশ্যই তুমি পুরো সকল সেশনের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিসের ক্লাসগুলো করে ফেলবা, এবং তার পাশাপাশি তোমার নিজের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবা ক্লাসটা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো বা ফেসবুক থেকে দেখতেছো, তোমরা সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করবা, যাতে করে সবাই এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। সো নেক্সটে যাওয়ার আগে তোমাদের অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আইএডুকেশন থেকে আলটিমেটলি কোর্সের আপডেটটা কি। তো তোমাদের জন্য আমরা কিন্তু অলরেডি আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ লঞ্চ করে দিয়েছি ভাইয়া। এই কোর্সে একটি মাত্র কোর্সেই সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। দ্যাট মিন্স এটা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জার্নির ওয়ান স্টপ সলিউশন। একটা কোর্সে ভর্তি হবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সকল লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস, আরও অন্যান্য অনেক ফিচার তো পাবেই। তার পাশাপাশি অনেকেই আসো যে ভাই অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবা। সো বাংলা অথবা ইংরেজি
ক্লাসের ব্যবস্থাও থাকবে। দ্যাট মিনস আর কোথাও ভর্তি হইতে হবে না। এখন এই কোর্স ফিটা অনেক বেশি হবে হয়তো কোর্সের, তাই না? না, দেখো সবার কথা চিন্তা করে আমরা স্পেশাল ডিসকাউন্টে আমাদের লেকচার বুক সহ আমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের দেখো আমাদের লেকচার বুক রয়েছে, প্রিমিয়াম লেকচার বুক। সো এই লেকচার বুক সহ মাত্র 2,999 টাকায় ভর্তি হইতে পারবা। এই অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য, কিছুদিনের মধ্যেই কোর্স ফি বেড়ে 4,000 টাকা হয়ে যাবে। ওকে, সো যারা ভর্তি হবা খুব দ্রুত ভর্তি হয়ে যাও, তাহলে স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ভর্তি হতে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করো, অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করো, অথবা ওয়েবসাইট থেকেও তুমি পারচেস করতে পারবা। ওকে, সো অফার মিস করিও না, কিন্তু এই সুযোগ আর পাবা না। একদম লেকচার বুক সহ মাত্র 2,999 টাকায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারবা, যেখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, লাইভ ক্লাস এবং আর্কাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষা পাবে। সো অনেক অনেক ফিচার থাকবে, তোমরা বিস্তারিত ইনবক্সে জেনে নিবা। ওকে, আচ্ছা, সো পরবর্তীতে আমরা কোশ্চেন সমাধানে চলে আসি। সো এইখানে আসলে আমাদের কি বলতেছে আমরা একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবো ভাইয়া। সো ভিন্ন ভিন্ন 4টি পাত্রে নিম্নলিখিত গ্যাসগুলোর প্রতিটির 0.5 মোল রাখা হয়েছে। কোন গ্যাসটির তাপমাত্রা সর্বোচ্চ হবে? দ্যাট মিন্স আমাকে এখানে কি বলতেছে ভাইয়া? তাপমাত্রা সর্বোচ্চ। দ্যাট মিন্স আমাকে তাপমাত্রার সাথে সম্পর্ক বলতেছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো তো ভাইয়া এখানে প্রতিটি অণুর এত মোল, তাহলে আমাদের এন এর মান দেওয়া আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অপশনগুলোকে একটু দেখি, অপশনগুলোতে কার কার মান দেওয়া আছে। যেহেতু তাপমাত্রা বের করতে বলছে, তাহলে তাপগতীয় চলরাশি আর কি কি দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখানে দেখো লিটার, এত লিটার এবং এত কিলো প্যাসকেল। তার মানে আমরা প্রত্যেকটাতেই দেখো লিটার, কিলো প্যাসকেল, লিটার, কিলো প্যাসকেল, লিটার, কিলো প্যাসকেল। দ্যাট মিন্স আমাদের এখান থেকে দেখেই বুঝতেছি যে ভাইয়া আমাদের এখানে আয়তনের মান দেওয়া আছে, আমাদের এখানে কিসের মান দেওয়া আছে? চাপের মান দেওয়া আছে, চাপের মান দেওয়া আছে। ওকে, একক দেখে আমরা সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারলাম। সো এখন আসো যে ভাইয়া আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি। দেখো তো, যে এমন একটা সূত্র নিতে হবে। দেখো অনেক সময় আমরা বুঝি না যে ভাই ফিজিক্স সবই ঠিক আছে, সব সূত্র মুখস্থ আছে, এখন কখন কোন প্রশ্নে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে এটাই আসলে আমরা বুঝি না, তাই না? এটা সবার ম্যাক্সিমাম স্টুডেন্টের একই সমস্যা, যে কখন কোন সূত্রে অ্যাপ্লাই হবে এটা বুঝি না। দেখো এটা খুব সহজ ভাই, তোমাকে কখন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা সবসময় প্রশ্নটাই বলে দিবে। সো প্রশ্নের মধ্যে দেখো তো কি কি উপাদান দেওয়া আছে ভাইয়া। দেখো তাপমাত্রার সাথে সম্পর্ক স্থাপন করতে বলছে, এন এর মান দেওয়া আছে এবং অপশনে ভি এ দেওয়া আছে এবং পি দেওয়া আছে। তাহলে তোমাকে এমন একটা সূত্র চিন্তা ভাবনা করতে হবে যাতে এই সকল উপাদান থাকে। তাহলে আমাদের টি এন পি ভি কোন সূত্রে আছে বলো তো দেখি। ইজিলি আমরা মাথায় কিন্তু এখন খুব সুন্দরভাবে চিন্তা করতে পারতেছি যে ভাই এটা তো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। সো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কি জানি যে ভাইয়া পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে দেখো ভাইয়া এখন আমাকে জাস্ট সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে আমরা কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারবো। সেটা কিভাবে? দেখো যে ভাইয়া আমাদের পি আর ভি অপশনে পি আর ভি দেওয়া আছে, আমাদের টি এর সাথে সম্পর্ক আছে, তাহলে টি আর পি, পিভি। তাহলে দেখো ভাইয়া খুব সহজ না, যে পিভি সমানুপাতিক টি, তাহলে এরা সমানুপাতিক সম্পর্কে আছে বেসিক সূত্রে। তাহলে যদি আমরা দেখি যে ভাইয়া সমানুপাতিক মানে কি, তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে এই দুইটাও বাড়বে, তুমি যদি তাপমাত্রা কমাও তাহলে এই দুইটাও কমবে। সমানুপাতিক মানে একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে। আর ব্যস্তানুপাতিক হয় উল্টা, একটা বাড়লে অন্যটা কমে, অন্যটা কমলে আর একটা বাড়ে। ওকে, আচ্ছা, সো এখন আমাদের তাহলে এখানে কি বলছে ভাইয়া, পরীক্ষার প্রশ্নে আমাদের বলে দিয়েছে তাপমাত্রাটা সর্বোচ্চ হবে। তার মানে সর্বোচ্চ হইতে গেলে কি হইতে হবে? বেশি। তার মানে আমাদের পি আর ভি এর গুণফল আমাকে দেখতে হবে যে ভাইয়া কোথায় বেশি, তাহলে আমাদের তাপমাত্রাটাও কি পাবো? বেশি পাবো। সো খুবই সিম্পল, এখন জাস্ট সিম্পলি গুণ করে দাও, সিম্পলি গুণ করে দাও। দেখো ভাইয়া এখানে আমাদের কত আসতেছে ভাইয়া, 3 3 9 আর 2টা শূন্য, তার মানে 900, এখানে 6 160, তাহলে 960 পাবো। 8 120, 960, আর এখানে 4 25 100, দ্যাট মিনস 1000 পেয়ে যাবো। সো দেখো তো কোনটা বেশি হইল, সব থেকে কোনটা বেশি? এই যে 1000 বেশি না? তার মানে এইখানে আমাদের পিভি সমন্বিতভাবে বেশি হচ্ছে, তার পিভি বেশি হইলেই আমাদের তাপমাত্রাটাও বেশি হবে, কারণ এরা সমানুপাতিক সম্পর্ক। দ্যাট মিনস আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারছো? সো এইভাবেই কিন্তু টেকনিক্যালি তোমাকে বুঝতে হবে প্রশ্নগুলো, যে ভাইয়া কি চাচ্ছে। আর আমাদের একটাই টার্গেট থাকবে যে ভাইয়া একুরেসি ঠিক রেখে আমাকে যত দ্রুত সম্ভব ক্যালকুলেশন করে ফেলতে হবে, যত দ্রুত সম্ভব অ্যান্সার ডান করে ফেলতে হবে। ওকে, সো আমি হয়তো বুঝাইতেছি তোমাকে একটু সময় নিয়ে, বাট প্রসেসটা খেয়াল করো। তুমি এই প্রসেসে যখন চিন্তা, আচ্ছা দেখা মাত্রই চিন্তা করলে এটা সর্বোচ্চ এই কোশ্চেনটা সমাধান করতে 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড সর্বোচ্চ লাগবে। প্রশ্নটা পড়তে যা সময় লাগে, খুবই সহজ প্রশ্ন ছিল। ওকে, আচ্ছা, তাহলে চলো পরবর্তীতে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে, এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপিটেড কোশ্চেন। দেখো অনেক সময় আমরা তোমাদেরকে বলি যে ভাইয়া প্রশ্ন ব্যাংক সমাধান করার কিন্তু খুব একটা জোস কাহিনী আছে। তুমি অনেক সময় হুবহুব কোশ্চেন একদম মান সহ অপশন সহ একদম রিপিট কোশ্চেন পেয়ে যাবা।
ঠিক আছে? সো রিপিট কোশ্চেন পেয়ে যাবা। সো এমনই একটা কোশ্চেন হচ্ছে এটা 25-26 সেশনে আসছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আরো 2বার আসছিল। ওকে, সো তুমি যখন এরকম প্রশ্ন ব্যাংকটা তোমার নখদর্পণে থাকবে, তুমি অনেক প্রশ্ন আছে যে ক্যালকুলেশন না করে ডিরেক্ট মান মনে করো অ্যান্সার বসাই দিতে পারবা, কারণ তুমি এত পরিমাণে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে তুমি অপশন দেখলে উত্তর বলে দিতে পারবা। তোমাকে এই জায়গায় আসতে হবে ভাই। তুমি যদি ভালো পজিশনে চান্স পাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিসের বিকল্প না, এবং প্র্যাকটিস করতে করতে, আমি বলতেছি না যে মুখস্থ করো, মুখস্থর মতো অটোমেটিক হয়ে যাবে, তুমি অপশন দেখা মাত্রই বুঝতে পারবা এটা অ্যান্সার। যদি আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এক্সপিরিয়েন্স বলি, আমি মোটামুটি ম্যাথের মধ্যে 3টা ম্যাথ মুখস্থর মতো বসাই দিছিলাম, কারণ 3টা রিপিটেড কোশ্চেন ছিল। সো তোমাকে প্র্যাকটিস করতে করতে এইরকম একুরেসিতে আসতে হবে, যদি কোনো রিপিটেড কোশ্চেন পাও যাতে তুমি মুখস্থর মতো বসাই দিতে পারো। তাহলে কি হবে ভাই, দেখো ম্যাথ এবং ফিজিক্স এইখানে কিন্তু টাইম বেশি লাগে, হাতে ক্যালকুলেশন বলো বা আলটিমেটলি টাইম ম্যানেজমেন্ট করতে টাইম বেশি লাগবে। তার মানে তোমাকে একটু স্মার্ট ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে যে কেমনে আসলে আমি টাইমের মধ্যে সবকিছু শেষ করব। তুমি যদি মনে করো যে ভাই প্রত্যেকটা এমসিকিউ এর জন্য আমরা 35 থেকে 40 সেকেন্ড করে পাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, তাহলে আমি ম্যাথে 15টা যত মিনিট হয় অত মিনিটে শেষ করবো, তুমি জীবনও পারবো না। আমি তোমাকে গ্যারান্টি দিলাম ম্যাথ ফিজিক্সে কখনোই তুমি টাইমের মধ্যে সবকিছু শেষ করতে পারবে না। তাহলে করণীয় কি ভাই, ওই যে কিছু কিছু প্রশ্ন আছে ওইখান থেকে তোমাকে টাইম সেভ করে, যেগুলো একটু কঠিন থাকবে বা বড় ক্যালকুলেশন থাকবে, ওইখানে তোমাকে ইনভেস্ট করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বো। কি বলতেছে দেখি, এটা সুন্দর একটা কনসেপ্টের প্রশ্ন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা ডিরেক্ট সূত্রটাই আসে, সূত্র থেকে মোটিফিকেশন আসে। অন্যান্য বিশ্ববিদ্যালয় এখান থেকে ম্যাথমেটিক্যাল আসে। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দ্যাট মিনস গুচ্ছতে যদি আমি বলি, গুচ্ছতে অনেকবার এই কনসেপ্ট থেকে ম্যাথমেটিক্স আসছে। ওকে, আচ্ছা চলো, যে একটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট ভরহীন স্প্রিংকে সংকুচিত করে এম ভরের একটি বলকে নিক্ষেপ করা হলো। ওকে, ঠিক আছে। তাহলে বলটিকে ভি বেগ অর্জনের জন্য স্প্রিংটি কি পরিমাণ সংকুচিত করতে হবে, দ্যাট মিনস এক্স এর মান তোমাকে বের করতে বলছে ভাইয়া। সো আমি যদি একটু চিত্র অঙ্কন করে বুঝাই, ওই যে ফিজিক্সটা ভালো মতো বুঝতে চাইলে তোমাকে একটু ডায়াগ্রাম দেখতে হবে। তাহলে দেখো, ধরো এখানে একটা সংকুচিত অবস্থায় স্প্রিং আছে। সো স্প্রিং এর মধ্যে একটা বল, আমরা ধরো এই বলটাকে আমরা কি করছি, ভি বেগে এর কাছে পাঠাই দিছি। তাহলে দেখি ভাই, যখনই আসবে তখনই তো আলটিমেটলি কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। সো যখন এর বেগ আছে ভাই, বেগ থাকা মানে কি, অবশ্যই ওর মধ্যে গতিশক্তি থাকবে। দ্যাট মিনস বেগ আছে, বেগ থাকলে ওর মধ্যে গতিশক্তি থাকবে ½ mv²। আবার যখন ভাই এই যে সংকুচিত হয়ে যাবে, স্প্রিং এর তো সঞ্চিত বিভব শক্তির উৎপন্ন হবে এখানে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় সূত্র কি, যে ভাইয়া ½ kx²। এখন শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা কি বলতে পারি, যে ভাইয়া এইটা আর এইটা সমান হবে। দ্যাট মিনস আমাদের শক্তি সংরক্ষণশীলতা থেকে আমরা ½ mv² = ½ kx² বলতে পারতেছি। তাহলে ভাই এখন কি বের করতে বলছে, যে কতটুকু সংকুচিত হবে, দ্যাট মিনস আমাকে এক্স এর মান বের করতে বলছে। তাহলে এক্স এর মান যদি বের করতে বলে, তাহলে দেখো উভয় পাশ থেকে হাফ ক্যান্সেল আউট করে দাও। এক্স এর মান, তার মানে x² আমরা লিখতে পারতেছি ½ mv²/k। তাহলে স্কোয়ারটা পার করে দাও, যেহেতু খালি এক্স এর মান লাগবে আমার। তাহলে √m/k, আর v² কে রুট করলে স্কোয়ার কাটা যাবে, শুধুমাত্র v থাকতেছে। তাহলে দেখো তো বাবারা, যে কোনটা রাইট অ্যান্সার আসতেছে। দেখো তাহলে কোনটা রাইট অ্যান্সার আসতেছে, যে ভাইয়া √m/k, √m/k ইন্টু v। দ্যাট মিনস আমাদের এই যে এ নাম্বারটা রাইট অ্যান্সার, √m/k ইন্টু v। ওকে, সো খুব সুন্দরভাবে আমরা এই কনসেপচুয়াল ম্যাথটা বুঝে ফেললাম। সো এইখান থেকে কিন্তু ভাইয়া ডিরেক্ট দেখো সূত্রটা আসছে। এখন এইখান থেকে সেম জিনিস, জাস্ট ডাটা দিয়ে তোমাকে কতটুকু সংকুচিত হয়েছে ওইটা তোমাকে বের করতে বলতে পারে। অলরেডি গুচ্ছতে অনেকবার এইখান থেকে প্রশ্ন আসছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করার একটা মজা আছে, দেখবা যে সেম কোশ্চেন তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কমন পাওয়া যাবা, বুঝছো? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড থাকে। সো এই কনসেপচুয়াল প্রশ্নগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে হুবহুব রিপিট করে দেয়। সো গুরুত্বপূর্ণ সহকারে, আলটিমেটলি গুরুত্বের সাথে তোমাকে প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে ভাই। মুখস্থ করলে কিন্তু চান্স পাবা না, কয়টা মুখস্থ করে রাখতে পারবা মনে থাকবে না জীবনও। সো বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। এবং আমরা তোমাদেরকে, যাদের একটু তুলনামূলক বেসিক দুর্বল, তাদেরকে একদম ধরে ধরে আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচে তোমাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। পুরো দায়িত্ব আমাদের, তোমরা জাস্ট খালি ভাই মনোযোগ দিয়ে কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার পড়বা, বাকি সব দায়িত্ব আমাদের ভার্সিটি ইউনিট ব্যাচে স্পেশাল ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলতেছে, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। একদম লেকচার বুক সহ আমরা তোমার লেকচার বুকগুলো ভর্তি হওয়ার সাথে সাথেই কুরিয়ার করে বাসায় পাঠাই দিব। ওকে, আচ্ছা, সো চলো আমরা যদি নেক্সটে যাই। দেখো নেক্সটে আমাদের প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়বো। কি বলতেছে, যে ভাইয়া একটি মিটার স্টিক, ভালো মতো খেয়াল করো ভাইয়া, প্রশ্ন তাড়াহুড়া করা যাবে না, মাথা গরম করা যাবে না, খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো কি বলছে, যে একটা মিটার স্টিক, তাহলে এইখান থেকে তোমাকে বুঝে নিতে হবে একটা মিটার স্টিকের দৈর্ঘ্য কত ভাই। একটা মিটার স্টিকের দৈর্ঘ্য কত, 1 মিটার। এটা তোমাকে মনে রাখতে হবে। যেমন মিটার স্কেল
1 মিটার দৈর্ঘ্য, মিটার স্টিক, দ্যাট মিনস এটার দৈর্ঘ্য কত 1 মিটার। তাহলে দেখো 0.8 কি সি গতিতে, ওকে ঠিক আছে। এই সংখ্যাটাকে একটু খেয়াল রাখবা ভাইয়া, তুমি এটা কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় থেকে আসছে। সো এই অধ্যায়ে তুমি বেগের মানটা 0.8 সি দেখবা, আর না হয় বেগের মানটা 0.6 সি দেখবা। ম্যাক্সিমাম কোশ্চেনে তুমি এই মানটা দেখবা ভাই সামনে এডমিশন সিজনে, যখন তুমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তুমি বেগের মান হয় দেখবা যে 0.8 সি দেওয়া আছে, না হয় দেখবা 0.6 সি দেওয়া আছে। এটা কেন লিখে রাখলাম, একটা শর্টকাট শিখাই দেবো, হাতে ক্যালকুলেশন অনেক জোস, একটু পরে আসতেছে, দেখো আগে প্রশ্নটা পড়ি। সো মিটার স্টিক এত গতিতে একজন পর্যবেক্ষককে অতিক্রম করে, ওকে। পর্যবেক্ষকের প্রসঙ্গ কাঠামোতে পর্যবেক্ষককে অতিক্রম করতে স্টিকটির কত সময় লাগবে, দ্যাট মিনস আমাকে টির মান বের করতে বলছে ভাই। এখানে আইনস্টাইনের আপেক্ষিকতা থেকে কিন্তু প্রশ্নটা চলে আসছে। চলমান অবস্থায় যখন ওই বস্তুটাকে দেখবে তখন তো অবশ্যই ওর কি হবে ভাইয়া, দৈর্ঘ্য সংকোচন হয়ে যাবে। আমরা আইনস্টাইনের আপেক্ষিকতা কয়টা জানি, 3টা। একটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি। তার মানে অবশ্যই 1 মিটারের থেকে একটু কমে যাবে দৈর্ঘ্যটা তখন পর্যবেক্ষক যখন দেখবে গতিশীল অবস্থায়। তাহলে কতটুকু কমবে সেটা আগে বের করতে হবে, তারপরে তুমি সময় বের করতে পারবে। কারণ সময় বের করার সূত্র আমরা কি জানি ভাই, যে ভাইয়া যদি আমরা এস ইকুয়াল টু ভিটি ফেলাই দিই, তাহলে আমাদের টি ইকুয়াল টু, তার মানে ডিস্টেন্স ডিভাইডেড বাই আমাদের কি বেগ, মানে স্পিড বা ভেলোসিটি যাই বলো না কেন, ঠিক আছে। সো আমরা এটা দিয়ে সময় বের করতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে যে ভাই আমাকে এই ডিস্টেন্সটাই বের করতে হবে। তাহলে দেখো আমরা আইনস্টাইনের আপেক্ষিকতা দৈর্ঘ্য সংকোচন থেকে কি জানি, যে ভাইয়া আমাদের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, দ্যাট মিনস আমাদের এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, ওকে। তাহলে চলো এখন আমরা এখানে ক্যালকুলেশন করে দিব ভাই, খুবই সিম্পল। তাহলে দেখো ভাইয়া এল নটের মান কত, আদি দৈর্ঘ্য, ওই যে আদি দৈর্ঘ্য আমাদের 1 মিটার, কারণ মিটার স্টিক ছিল, তাহলে 1 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি এর মান কত ভাইয়া, ভি এর মান হচ্ছে 0.8 সি, দ্যাট মিনস 0.8 সি ডিভাইডেড বাই সি, তার উপরে হোল স্কোয়ার একবারে করে দিলাম। সো দেখো এটা তুমি হাতে ক্যালকুলেশনও করতে পারবা, খুবই ইজি। দেখো আমি একটু করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এরপরে আমি একটা শর্টকাট ট্রিক্স দেখাই দিব। তাহলে দেখো এটা 1 এর সাথে গুণ করলে 1, তো দরকার নাই, তাহলে 1 মাইনাস এই সি কাটা, তাহলে 0.8 কে হোল স্কোয়ার করলে, তাহলে যে কোনো দশমিক সংখ্যাকে তুমি যদি গুণ করো তাহলে মনে মনে ভাববা যে কোনো দশমিক নাই, সিম্পল আগে গুণ করে দিবা, তারপরে কয় ঘর আগে দশমিক আছে বসাই দিবা। যেমন 0.8 দুইবার গুণ করতে হচ্ছে আমাকে, 0.8 এর সাথে 0.8, তাহলে আমি মনে মনে ভাববো যে ভাই এখানে আমার কোনো পয়েন্ট নাই, তাহলে 8 8 64, তাহলে দুইটার 0.8 কালে কয় ঘর আগে দশমিক, এক ঘর, আর এখানে এক ঘর, 2 ঘর, তাহলে 64-র 2 ঘর আগে দশমিক বসাই দিব, সিম্পল, ওকে। সো এটা হচ্ছে ট্রিক্স, যে কোনো দশমিকের ক্যালকুলেশন যখন তুমি ক্যালকুলেশন করবা মনে মনে সব দশমিক তুলাই দিবা, তারপরে গুণ করবা, তারপরে ইন টোটাল কাউন্ট করবা যে কয় ঘর আগে দশমিক, ফলাফলে ওই কয় ঘর আগে দশমিক বসাই দিবা। তাহলে 8 8 64, তাহলে 64 2 ঘর আগে দশমিক, তাহলে 0.64। তাহলে ভাইয়া 1 থেকে 0.64 যদি যায় তাহলে 0.63 আসবে, তাহলে 6 6 36, দ্যাট মিনস রুট করলে 0.6 আসবে, ওকে। সো এই যে অনেকক্ষণ ক্যালকুলেশন করলাম ধরে ধরে, এই ক্যালকুলেশনটা তুমি ডিরেক্ট মুখস্থ বসাই দিতে পারো একটা টেকনিকের মাধ্যমে, চলো সেটা শিখাই। সো আমি বললাম শুরুতেই যে ভাইয়া আমাদের হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতে বেগের মান হয় 0.8 সি পাবা, না হয় 0.6 সি পাবা। সো 0.8 সি থাকলে তুমি পুরো এই ক্যালকুলেশনটা, রুটের ক্যালকুলেশন ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, এই পুরো অংশটুকুকে তুমি ডিরেক্ট মুখস্থ 0.6 বসাই দিবা। আবার 0.6 সি থাকলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই পুরো অংশটাকে তুমি 0.8 বসাই দিবা। দেখো খুব ইজি কিন্তু, 0.8 সি থাকলে এই পুরো রুটটার ফলাফল হবে 0.6, আবার 0.6 সি থাকলে পুরো রুটটার ফলাফল হবে 0.8। মানে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে ভাই এটা কিন্তু একে অপরের দেখো পরস্পরের পরিপূরক, ওকে। সো তুমি এভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো আমি যদি এইখান থেকে একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে চাই, তাহলে এল নটের মান কত বসাবো, 1, আর ভাই 0.8 সি যেহেতু আমাদের অপশনে আছে, কি আছে মান দেওয়া আছে, তাহলে আমার এই পুরো রুটের ক্যালকুলেশনটা কত হবে 0.6, তাহলে 0.6 এর সাথে 1 গুণ করলে অ্যান্সার কিন্তু 0.6। দেখছো যেটা আমরা এই যে এত মানে সামান্য একটু ক্যালকুলেশন করে পাইছিলাম, যেটা তুমি মুখস্থ বসাই দিতে পারবা। সো এই যে হাতে ক্যালকুলেশনের জন্য এই যে ছোট ছোট ট্রিক্স, আমরা কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট যখন পড়াবো আমাদের ভার্সিটি ইউনিট ব্যাচে, তখন তোমাকে হাতে ক্যালকুলেশন একদম বস বানাই ফেলবো ইনশাল্লাহ, ওকে। এভাবে ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে শিখাই দিব ইনশাল্লাহ। সো চলো এখন কি উত্তর হয়ে গেছে, উত্তর হয় নাই, আমরা তো কেবল পাইলাম যে ভাই ওই দৈর্ঘ্যটা মানে ডিস্টেন্সটা পাইলাম, তার মানে ওই যে ডিস্টেন্স, তার মানে টি ইকুয়াল টু ফেলাই দাও। তাহলে আমরা এইখান থেকে ক্যালকুলেশন করে ফেলি, চলো। তার মানে টি ইকুয়াল টু ডিস্টেন্স, ওই যে 1 মিটার থেকে কইমা দৈর্ঘ্য সংকোচন হয়েছে আইনস্টাইনের আপেক্ষিকতা থেকে, তার মানে 0.6,
তাহলে 0.6 পাইলাম। তাহলে আমরা এখান থেকে 0.6 ডিভাইডেড বাই, এখন আমাদের স্পিড দ্যাট মিনস বেগ কত ছিল 0.8c, তাহলে 0.8c বসাই দাও। সো এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক তুলে দাও, তাহলে আর 10 দ্বারা গুণ ভাগ করার দরকার নেই। ওকে, দুইটারই এক ঘর আগে দশমিক আছে, তুলে দিলাম। ওকে আচ্ছা, তাহলে এখানে কাটাকাটি করো, তার মানে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, আর এই যে বাবা সি মানে আলোর বেগ, এটার মান কত যে ভাইয়া 3 × 10⁸। তাহলে এই 3 কাটা দাও, তাহলে আমরা দেখো তাহলে কি থাকতেছে 1/4 × 10⁸। তাহলে দেখো ভাইয়া এই যে 10 সামথিং এটা ভাগাকারে আসে না, যখন আমরা উপরে তুলে দিব তখন এটা ইনভার্স হয়ে যাবে, তাহলে 10⁻8 / 4 থাকতেছে। সো এখন ভাই ক্যালকুলেশন কেমনে করব, এটা তো ঝামেলা হয়ে গেল, এখানে ন্যানো সেকেন্ডে আছে। সো অনেক ছোট মান, এখানে তো অনেক ঝামেলা হয়ে গেছে, তাই না? সো দেখো আমরা ট্রিক্সের মাধ্যমে হাতে ক্যালকুলেশন বারবার করে বলতেছি ভাই, শুরু থেকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। সো দেখো এইখানে আমরা এইটাকে কি লিখতে পারি, 10⁻⁸ অথবা 10⁻8কে আমি চাইলে 1 × 10⁻8 লিখতে পারি না? অবশ্যই পারি, 1-এর সাথে যাই গুণ করো না কেন উত্তর সেমই থাকবে। সো দেখো এই সংখ্যাটাকে আমি চাইলে একটু চেঞ্জ করব এখন, তাহলে এটাকে আমি লিখতে পারবো 10 × দেখো আমি কি করছি, 1 ছিল আগে, এখন 10 বানাই দিছি, তাহলে সংখ্যাটা বাড়াইলাম না? যদি তুমি এইখানে সংখ্যা বাড়াই দাও তাহলে 10-এর পাওয়ারটা কি হবে, কমে যাবে, একে অপরের উল্টা। তুমি যদি এখানে বাড়াও ওইখানে কমবে, এইখানে কমলে ওইখানে বাড়বে। তাহলে আমি 1 ছিল 10 বাড়াই দিছি, তাহলে সংখ্যা মান বাড়াই দিছি, তাহলে আমাদের পাওয়ার কি হবে, পাওয়ার কমে যাবে। তাহলে পাওয়ার কম মানে কি, এখানে এক ঘর বাড়াইছি, তাহলে পাওয়ার আগেই ছিল -8, এখন হয়ে যাবে -9, তাহলে আরও কমে গেল। ওকে, তার মানে 1 × 10⁸ যা কথা, 10 × 10⁻9 একই কথা। তাহলে আমরা ওই যে 10⁻8 বা 10⁻8 এর জায়গায় 10 × 10⁻9 বসাই দিলাম, /4। তাহলে ভাই 4 দিয়ে তুমি 10কে কাটলে কত আসবে, 4 দুগুণ 8, তার মানে 2.5 চলে আসবে। তাহলে আমাদের এখন দেখো 2.5 × 10⁻9, এই 10⁻9 মানেই তো ন্যানো, তার মানে আমরা এইখান থেকে বলতে পারবো যে ভাইয়া 2.5 ন্যানো সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের কত হবে ভাই, সময়টা 2.5 ন্যানো সেকেন্ড। তাহলে 2.5 ন্যানো সেকেন্ড কোথায় আছে বাবারা, দেখো সুন্দরভাবে আমাদের ফ্যান্টাস্টিকভাবে কি আছে, এই নাম্বারটা রাইট অ্যান্সার 2.5 ন্যানো সেকেন্ড। ওকে, সো এই যে হাতে ক্যালকুলেশন ধরে ধরে শিখাচ্ছি না, প্রত্যেকটা হাতে ক্যালকুলেশন, ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, আমরা আমাদের ভার্সিটি ইউনিট ব্যাচে তোমাকে একদম ধরে ধরে শিখাই দিব ইনশাল্লাহ। সো যারা একটু দুর্বল বা যারা একটু পিছিয়ে আছো, কোনো সমস্যা নাই ভাইয়া, দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমরা আছি তোমাদের পাশে, এডুকেশন আছে, ভার্সিটি ইউনিট ব্যাচ তোমাদের জন্য ওয়ান স্টপ সলিউশন এবং বেস্ট অপশন হবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, তাহলে চলো পরবর্তীতে আসি। সো এটাও খুব সুন্দর একটা প্রশ্ন, আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো। দেখো এটা আমরা অপশন টেস্ট করে মিলাই ফেলতে পারবো। সো কি বলতেছে যে একজন শিক্ষার্থীকে দুটি ভিন্ন ভিন্ন রোধ R1 R2 দেওয়া হলো। ওকে, সো এগুলো ভিন্নভাবে সংযোগ করে সে 3 ওহম, 4 ওহম এবং 12 ওহম এবং কত 16 ওহম রোধ তৈরি করে। তাহলে এখন আমাকে R1 আর R2-র মান তোমাকে বের করে দিতে হবে। তাহলে R1 আর R2, দেখো যখন তুমি রোধ আসলে কি করবা, সংযোগ দিবা, একটা সার্কিট তৈরি করবা, সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি শ্রেণী সমবায়ে দাও তাহলে সর্বোচ্চ রোধের সর্বোচ্চ মানটা পাবা, এবং তুমি যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করো তাহলে তুমি মিনিমাম মানটা পাবা। তাহলে ভাইয়া আমি যদি RS দ্যাট মিনস আমাদের শ্রেণীতে লাগাই তাহলে রোধের R ম্যাক্স মানটা পাবো, আর যদি RP দ্যাট মিনস প্যারালালে লাগাই তাহলে R মিনিমামের মানটা পাবো। ওকে আচ্ছা, সো এইখান থেকে আমরা কি করবো ভাইয়া, দেখো রোধের বেলায় অনেক স্পেশাল টেকনিক আছে, আমি একদম আমাদের যখন পেইড বেসের ক্লাস শুরু হবে আমি প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে ধরে ধরে দেখাই দেবো, সার্কিট মুখে মুখেই সমাধান করতে পারবা ইনশাল্লাহ। ওকে, সো দেখো আমি এইখানে যেটা লাগবে সেটা একটু দেখাই দিই। সো এন মানের আলটিমেটলি যদি দুটি আমাদের কি থাকে, রোধ থাকে, ধরো এরকম যে ভাইয়া সমান্তরাল পজিশনে লাগানো আছে। ওকে, সো এটা তুল্য রোধ বের করার নিয়ম কি ভাই, যে ভাইয়া 1/RP = 1/R1 + 1/R2, দ্যাট মিনস কি করতে হবে, এখানে লসাগু করে আবার উল্টাই দিতে হবে, অনেক হিবিজিবি কাহিনী, অনেক টাইম সাপেক্ষ, বাট এটা তুমি স্পেশাল টেকনিকের মাধ্যমে কি করতে পারবা, যে ভাইয়া RP = কি লিখতে পারবা, যে ভাইয়া দুইটা রোধ যদি কি থাকে, সমান্তরালে থাকে, দুইটা রোধ যদি সমান্তরালে থাকে এটার শর্টকাট নিয়ম হচ্ছে গুণফল / যোগফল, দ্যাট মিনস R2 R1 R1 R2 R1 + R2 গুণফল / যোগফল করলে তুমি খুব সুন্দর মতো তুল্য রোধ পেয়ে যাবে। দেখছো এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট অনেক সেভ হবে। সো আমরা আমাদের ভার্সিটি ইউনিট ব্যাচে প্রত্যেকটা এরকম জোস টেকনিক শিখাই দিব যাতে করে তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারো। ওকে আচ্ছা, সো এখন আমাদের কি করছে যে ভাই এইটা রোধ তৈরি করছে, এটা রোধ, এটা রোধ, এটা রোধ, এটা রোধ, এখন আসলে তোমাদের বলছে যে R1 আর R2-র মানটা কত হবে। সো আমরা এখানে অনেক অপশন দেওয়া আছে, অনেক অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা যদি অপশন টেস্ট করি, দেখো ধরো আমি কি করব, প্রথমে শ্রেণীতে লাগাবো। সো এইটার অপশনটা আমি যদি একটু তোমাকে বলি তাহলে এটা D নাম্বার অপশন হবে। কেন, আমি এখন এইটাই ব্যাখ্যা করব। সো
4 আর 12 কি ভাইয়া 4 আর 12 4 আর 12 তাহলে ধরো 4 আর 12 তুমি শ্রেণীতে লাগাও, তাহলে 4 আর 12 শ্রেণীতে লাগালে দুইটাকে যোগ করে দাও, তার মানে 4 প্লাস 12 তার মানে কত আসতেছে ভাই 16 আসতেছে। তাহলে এই যে আমাদের 16টা ডান, এটা কিন্তু আমাদের ডান। এরপর তুমি 4 এবং 12কে সমান্তরালে লাগাও, তাহলে আরপি ইকুয়াল টু আমরা একটু আগে শিখছি যে ভাইয়া সমান্তরালে যখন লাগাবো তখন আমাদের তুল্যরোধ বের করা দুইটা যদি থাকে তখন টেকনিক কি গুণফল ডিভাইড বাই যোগফল, তাহলে গুণফল ডিভাইড বাই যোগফল তার মানে 12 গুণন 4 ডিভাইডেড বাই 12 যোগ 4 দ্যাট মিনস 16। তাহলে এখানে কত আসবে ভাই এই দেখো 4 4 16 3 4 12 দ্যাট মিনস 3, তাহলে আমাদের এখানে আসতেছে 3, তাহলে 3 আমাদের ডান, 3 আমাদের ডান হয়ে গেল। তাহলে আমাদের কি কি ডান হইলো যে ভাই 16 পাইছি শ্রেণীতে লাগানোর পরে এবং 3 পাইছি সমান্তরালে লাগানোর পরে। ওকে, তাহলে এখন এই যে আর দুইটা বাকি আছে যে ভাইয়া 4 ওহম এবং 12 ওহম এই দুইটা কিভাবে পাবো, তাহলে চলো এটা একটা সার্কিট গঠন করে তোমাকে সুন্দরভাবে বুঝাই দিই। তাহলে চলো আমরা এখানে দুইটা রোধ দিয়ে সার্কিট গঠন করব, এটা একটা ব্যাটারির সঙ্গে সংযুক্ত করে দিলাম, আবার সেম কাজ করব। সো এটাও একটা কি করবো ভাইয়া ব্যাটারির সাথে সংযুক্ত করে দিব, তাহলে এটা 4 এটা 12 ওহম আর এটাও 4 এটা 12 ওহম। ওকে ওকে ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাই এই সার্কিট থেকে আমি তুল্যরোধ 12 কেমনে পাবো আবার তুল্যরোধ 16 কেমনে পাবো। সো খুবই ইজি, দেখো আমি যদি বলি যে ভাই এই সার্কিটে এইখান থেকে একটা তার যুক্ত করাই দিলাম, আবার এই সার্কিটে এইখানে একটা তার যুক্ত করাই দিলাম, তাহলে কিন্তু তুল্যরোধ 4 আমাদের 12 পাবো এবং 4 পাবো। কেন, তাহলে দেখো রোধ আসলে কি করে, রোধ আলটিমেটলি বাধা সৃষ্টি করে, তাই না? কারেন্ট তো চাবে কি সব সময় যে ভাই যেখানে ওর আসলে চলাচল করতে সুবিধা হবে, কোনো বাধা টাধা নাই, সে ওইখানে ঝাঁপাই পড়বে যে না আমি ওই পথ দিয়ে যাই। তাহলে চলো ধরো যখন কারেন্টটা আসলো কারেন্টটা আসলো কারেন্টটা আসলো কারেন্টটা আসলো, সে কখনোই যাবে না এইখানে, তো এইখানে তো একটা নির্দিষ্ট পথ আছেই, তাহলে এই পথ দিয়ে চলে যাবে তখন, তাহলে এই রোডটা আলটিমেটলি পাস করবেই না কারেন্ট। আবার ঠিক একইভাবে দেখো কারেন্ট আসলো এই রোড পাস করলো, তারপর দেখলো যে এইখানে তো একটা শর্টকাট আছে, ওই লাগাও এইখানে চলে যাও, তাহলে এই রোডের ভেতর দিয়ে কারেন্ট যাবেই না, তখন আমরা তুল্যরোধ 4 পাবো এবং 8 পেয়ে যাবো, 4 পাবো এবং 12 পেয়ে যাবো। তাহলে আমরা খুব সহজেই 4ও পাইলাম 8ও পাইলাম। তাহলে আমাদের এইখানে R1 এবং R2 রাইট অ্যান্সারটা কোনটা ভাই, রাইট অ্যান্সারটা ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা। ওকে দেখো প্রত্যেকটা আমি ধরে ধরে তোমাকে কনসেপ্ট শিখাই দিছি। ওকে আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে যে ভাইয়া বোরের মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুতে আর এন ব্যাসার্ধের, দ্যাট মিনস এন তম কক্ষপথে ব্যাসার্ধের ইলেকট্রনের রৈখিক ভরবেগ বের করতে বলছে। কি বলছে ভাইয়া, রৈখিক ভরবেগ। ওকে তাহলে দেখো বোরের আমাদের হচ্ছে কৌণিক ভরবেগের স্বীকার্য থেকে আমরা জানি যে ভাইয়া এল ইকুয়াল টু এম ভি আর এন ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই, একদম ডিরেক্ট সূত্র ভাই, এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো ফিজিক্সেও পড়ছো, ডিরেক্ট সূত্র। ওকে আচ্ছা, এখন আমাকে বের করতে হবে রৈখিক ভরবেগ, দ্যাট মিনস আমাদের পি এর মান। তাহলে ভাই পি ইকুয়াল টু আমরা কি জানি এম ভি, এটা তো রৈখিক ভরবেগের সূত্র। ওকে সো এখন চলো আমরা কাস্টমাইজ করব। সো এখন আমরা কিভাবে কাস্টমাইজ করব একটু দেখে আসি চলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা যে ভাই রৈখিক ভরবেগ, তাহলে আমরা এখানে একটু কাস্টমাইজ করে নিই। দেখো এইখানে অপশনগুলোর দিকে একটু তাকাও তাহলে বুঝতে পারবা। সো প্রত্যেকটা অপশনে দেখো এইস এর মাথায়, দেখো এখানে একটু ছোট করে লেখা আছে, তো এইস এর মাথায় যে হিবিজিবি আছে এইস কাট, এখানে কিন্তু প্রত্যেকটা এইস না, কিন্তু এইস কাট, এটাও হচ্ছে এইস কাট। আমি একটু বড় করে লিখে দিই তোমাদের সুবিধার্থে, এটা কিন্তু এইস কাট, তোমরা হয়তো ক্যামেরার মধ্যে অনেক ছোট দেখতে পারতেছো, বাট এইখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এইস কাট। ওকে তোমরা বাসায় বই থাকলেও দেখবা যে এখানে এইস কাট লেখা আছে। তাহলে ভাই আমরা তো পাইলাম এইস, তাহলে এইস কাট কেমনে আনবো ভাই, এটা তো সবাইকে মাথায় রাখতে হবে যে এইস কাট ইকুয়াল টু কি লেখা যায় ভাইয়া, যে এইস ডিভাইডেড বাই 2 পাই। ওকে এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো এইটাকে আমরা কি লিখতে পারবো ভাই, আমি একটু কালারটা চেঞ্জ করি। সো এখানে আমরা লিখতে পারি যে এন এইচ কাট, এটাকে পুরোটাই লেখা যায়, কারণ কি এইচ কাট মানেই তো আমাদের কি ভাই এইচ ডিভাইডেড বাই 2 পাই। ওকে তাহলে আমরা অতএব দেখো ফাইনালি যে সূত্রটা পাইলাম এম ভি আর এন ইকুয়াল টু এইটাকে না লেখা আমরা এন এইচ কাটও লিখতে পারি, কারণ আমরা এইচ কাট ইকুয়াল টু এইচ ডিভাইড বাই 2 পাই জানি। তাহলে এখন আমাদের দরকার কি ভাই, দরকার আমাদের রৈখিক ভরবেগ, তাহলে এম ভিকে রাইখা দাও বাকিটা পার করে দাও। তাহলে এম ভি ইকুয়াল টু কি আসতেছে এন এইচ কাট ডিভাইডেড বাই আর এন। তাহলে ভাই এই এম ভিটাই কি আমাদের পি না রৈখিক ভরবেগ, তাহলে আমাদের এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এন এইচ কাট ডিভাইডেড বাই আর এন, এন এইচ কাট ডিভাইডেড বাই আর এন কোথায় আছে দেখো, ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো, খুব ইজি কিন্তু, দেখো খুব সুন্দর সুন্দর কনসেপচুয়াল প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স খুবই মজার কোশ্চেন আসে, বিশ্বাস করো খুবই কনসেপচুয়াল প্রশ্ন আসবে। তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি খুব সহজেই সবগুলোর উত্তর করতে পারবা। বুঝতে পারছো? সো এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার আমরা কিভাবে করব, আমাদের ভার্সিটি ইউনিট আইসিইউ ব্যাচে একদম ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্টের বেসিক কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করাই দিব ইনশাআল্লাহ। নেক্সটে আসো, এই যে ভাই আইসিটির কনসেপ্ট চলে আসছে, কিন্তু মাথা খোল যে ভাই আল্লাহ ফিজিক্সের মধ্যে আইসিটি, আমরা কোথায় আছে এই কনসেপ্টটা, আমরা কিন্তু সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের একদম লাস্ট পার্টে আমাদের এই আইসিটির পার্টটা আছে। সো আমরা দেখো এই
এটা কিন্তু অনেক বড়সড় একটা ম্যাথ, আমরা সহজভাবে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো। দেখো কি বলছে, যে দুটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, ওকে, এটার গুণফল কোনটা হবে। সো খুবই জোস কোশ্চেন। সো দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, গুণফল কোনটা হবে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু সংখ্যাগুলো গুনে নেই। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এখানে আছে কয়টা? 1 2 3 4 5। সো আমাদের এই ধরনের প্রবলেমে সব থেকে কমন যেটা মিস্টেক হয় সেটা কি জানো? সেটা হচ্ছে যে ভাই এই যে অনেকগুলান থাকে তো, 4টা 5টা 6টা, সো কোনটার পরে কোনটা আসতেছে ওটা ঝামেলা হয়ে যায়। সো এই জন্য আমরা একটা বক্স করব, এই জন্য আমরা বক্স করব। তাহলে বক্স করলে আর কখনো মিস্টেক হবে না ভাইয়া। তাহলে এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 6। সো ধরো এই যে বক্স করলাম, বক্স করে এখন আমরা সংখ্যাগুলো বসাই দিব। তাহলে ভাইয়া বক্স করে যদি সংখ্যাগুলো বসাই, তাহলে দেখো এখানে কত? 6টা আছে, 1 2 3 4 5 6, তাহলে 1 1 1 0 1 1, তাহলে 1 1 1 0 1 1। ওকে, তারপরে 5টা আছে, দ্যাট মিনস আমাদের একটা 1 0 1 0 1 1 0 1 1 0 1 0। ওকে, তাহলে আমরা এখানে কি আছে ভাইয়া? 0-র পরে দশমিক, তাহলে 0-র পরে দশমিক বসাই দাও। আর এখানে কত আছে ভাইয়া? আমাদের 1-এর পরে দশমিক, তাহলে আমাদের এই 1-এর পরে দশমিক বসাই দিলাম। ওকে, ঠিক আছে। সো আমরা কি করব? একটা ঘর ফাঁকা রাখবো। একটা ঘর কেন ফাঁকা রাখবো ভাই? ওই যে ক্যারির জন্য একটা ঘর ফাঁকা রাখবো, এটা আমরা একটু ফাঁকা রাখি। তারপরে একটা কাজ করব, তারপরে আমরা একটা কাজ করব, আরও কয়েকটা ঘর টেনে নেই। দেখো এইভাবে যদি আমরা ঘর টেনে নেই, এভাবে যদি আমরা ঘর টেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, সো দেখো এখন আমরা কি করব? এই একটা ঘর ফাঁকা রাখলাম আমাদের ক্যারির জন্য। কার জন্য? ক্যারির জন্য। ওকে, আচ্ছা। সো চলো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি। সো যখন আমরা গুণ করব, তাহলে সর্বপ্রথম আমাকে 0 দ্বারা গুণ করতে হচ্ছে। ভাই 0 দ্বারা গুণ করলে যা আছে আলটিমেটলি সব কিছু 0 হয়ে যাবে। তাহলে 0 দ্বারা গুণ করো, তাহলে এইখানেও 0, এইখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0। ওকে, ওকে, ঠিক আছে। তারপরে একটা ঘর তো চলে যাবে। তারপরে তুমি 1 দ্বারা গুণ করবা। 1 দ্বারা গুণ করলে কি হবে? 1 দ্বারা গুণ করলে কি হবে ভাইয়া? 1 দ্বারা গুণ করলে আলটিমেটলি যা থাকবে তাই হবে। তাহলে এখানে 1, আমাদের এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 1। ওকে, ফ্যান্টাস্টিক। তারপরে আসো যে ভাইয়া এখানে, তাহলে এই ঘরও গেল, এই ঘরও গেল। তারপরে আবার কত? আবার 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে আবার 1 দ্বারা গুণ করো, তাহলে যা আছে তাই। তাহলে 1 1 0 1 1 1, তাহলে 1 1 0 1 1 1। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে চলো এখন আমরা এই ঘর গেল, এই ঘর গেল, এই ঘরও গেল। ওকে, তাহলে আবার কি করবো? এখন 0 দ্বারা গুণ করবো। 0 দ্বারা গুণ করবো, তাহলে 0 দ্বারা গুণ করলে সবই 0। তাহলে 1 2 3 4 5 6টা 0 বসাই দাও। 1 2 3 4 5 6। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে চলো এখন পরবর্তীতে এই ঘরও গেল, এই ঘরও গেল, এই ঘরও গেল, এই ঘরও গেল, 4টা গেল। ওকে, তারপরে আবার 1 দ্বারা গুণ করতে হবে। 1 দ্বারা গুণ করলে 1 1, তাহলে 1 1, তারপরে যা থাকবে তাই। তাহলে 0, আবার 1 1 1 1 1 1। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, ঠিক আছে। তাহলে চলো এখন আমাদেরকে কি করতে হবে ভাই? এখন আমাদেরকে সিম্পলি জাস্ট খালি আলটিমেটলি আমাকে যোগ করতে হবে। ওকে, আচ্ছা, কেরিয়ার সামের হিসাবটা। ওকে, আচ্ছা। সো আমি কেন বক্স করে নিলাম? দেখো এখন কোনো মিস্টেক হবে না। আর যদি বক্স না করতাম ভাই, এত এত সংখ্যা 1 কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা গুলাই ফেলতা। সো এই ধরনের বড় ধরনের ম্যাথমেটিক্স সমাধান করার সময় একটু এই বক্স করে নেওয়াটা ভালো। ওকে, আচ্ছা। তাহলে চলো এখন আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। তাহলে চলো দেখো এখানে কি আছে, যে ভাই 0 0 0, তাহলে আমাদের 0ই থাকবে। তাহলে এখানে 1 আছে শুধুমাত্র, তাহলে 1ই থাকলো। তাহলে 1 1, তাহলে আমাদের কত আসবে? 1 0, তার মানে 0। আর কেরি কত? সরি, আমাদের হচ্ছে হ্যাঁ কেরি থাকবে 1। তাহলে 1 1 বাইনারিতে যোগ করলে কত হবে? 1 0। তাহলে 0 বসলাম, আমাদের কেরি হচ্ছে 1। ওকে, আচ্ছা। তারপরে আসো এই যে 1 আর 1, তারপরে আবার 1 1 1 0, তাহলে 0 কেরি হচ্ছে 1। তাহলে 1 1 1 0 আর 1, তার মানে 1 1, দ্যাট মিনস 1, আর আমাদের কেরি হচ্ছে 1। তারপরে আসো আবার এইখান থেকে যে ভাই 1 1 1 0 1 1, দ্যাট মিনস 1 0 0, তাহলে 0 কেরি হচ্ছে 1 0। তাহলে এখন 1 0 আর 1 1, 1 0 আর 1 1, দ্যাট মিনস 1 0 0, তাহলে 0 কেরি হচ্ছে আবার 1 0। তাহলে এখানে দেখো 1 0 আর 1 1, দ্যাট মিনস আবার আমাদের কি ভাইয়া? 1 0 1 1, দ্যাট মিনস আবার আমাদের 1 0 1 1 1 0 0, তাহলে 0 কেরি হচ্ছে 1 0। তাহলে 1 0 আর 1, দ্যাট মিনস আমাদের কি আসবে এখানে? যে ভাইয়া 1 1, তাই না? তাহলে কেরি থাকবে কত? আমাদের 1। তাহলে 1 আর হচ্ছে এখানে কত? 1, দ্যাট মিনস 1 0, তাহলে আমাদের 1 0।
আর কয় ঘর আগে দশমিক ছিল? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর আগে দশমিক। তাহলে 1 2 3 4, তাহলে 4 ঘর আগে দশমিক। তাহলে দেখো তো এখানে যে ভাইয়া 1 0 1 0 0 0, তাহলে 1 0 1 0 1 0 0 1 দশমিক 0 0 1 কোনটার সাথে মিলতেছে? এই যে ভাইয়া মিলে গেছে, সি নাম্বারটা রাইট আনসার। ওকে, তাহলে দেখো 1 0 1 0 0 1 0 1 0 0 1, ওকে, তারপরে 0 0 1, এই যে 0 0 1। ওকে, বুঝতে পারছো? খুব কিন্তু ইন্টারেস্টিং এবং ভুল হওয়ার সব থেকে জম এখানে খুব বেশি ভুল হয়, সো এই জন্য বক্স করবা, তাহলে সুবিধা হবে। ওকে, সো আমি যদি এখানে একটু আইডেন্টিফাই করে দেই, দেখো এখানে যদি আইডেন্টিফাই করে দেই, কেরিগুলার লিখে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেরিগুলার লিখে দেই, তাহলে দেখো এখানে 1 1 1 আলটিমেটলি কিছুই নাই, তাহলে 0, তাহলে মানে আমাদের এখানে ক্যারি 0। তারপরে এখানে 1, এখানেও কিছু নাই, এখানেও ক্যারি 0। তারপরে এখানে 1 1, দ্যাট মিনস 1 0, তার মানে 0 গেছে, আমাদের ক্যারি 1 আছে এখানে। তাহলে 1 1 1 0, দ্যাট মিনস এখানেও আমাদের ক্যারি 1 থাকলো, তাহলে 1, এই ক্যারি হচ্ছে আমাদের 1। তাহলে 1 1, দ্যাট মিনস 1 0 আবার 1, তাহলে 1 1, তাহলে আলটিমেটলি 1 ক্যারি আবারও এখানে কত 1, তাহলে 1 1 1 0 আবার 1 1, তাহলে 1 ট্রিপল আমাদের 1 ডাবল 0, তাহলে আলটিমেটলি এখানে ক্যারি কত থাকলো 1 0। তারপরে আসো 1 0 আর 1, দ্যাট মিনস আমাদের 1 0 আবার 1 1, তাহলে 1 ডাবল 0, তাহলে এখানে 0 বসছে, তাহলে ক্যারি আবারও 10 1 0, তাহলে 1 0 আর 1 1, তাহলে আবারও 1 ডাবল 0, তাহলে 0 বসছে, এখানেও ক্যারি আমাদের 1 0, তাহলে 1 0 আর আলটিমেটলি 1, দ্যাট মিনস 1 1, তাহলে 1 বসছে, ক্যারি হচ্ছে আমাদের 1, তাহলে ক্যারি এখানে লাস্ট 1 1, তাহলে 1 আর 1 1 0, দ্যাট মিনস ওই 1 0 বসে গেছে। বুঝতে পেরেছো? এই জন্য ফাঁকা রাখছিলাম যে ভাইয়া যাতে করে তোমাকে ক্যারিটা হিসাবটা ধরাই দিতে পারি। ওকে, সো খুব ইজি কিন্তু ভুল হওয়ার সব থেকে জম, সো একটু কেয়ারফুল থাকবা ভাইয়া, এখানে ক্যালকুলেশন করার সময় একটু কেয়ারফুল থাকবা। নেক্সটে আসো যে ভাইয়া নেক্সটটা কি বলতেছে, দেখো এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এই কনসেপ্ট থেকে ঢাবিতে অনেকবার প্রশ্ন আসছে। সো এখানে বলছে যে এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি সিলিন্ডারের আকৃতির তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক ও পীড়ন যথাক্রমে, এই ওয়াইটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক এবং পীড়নকে এস দ্বারা প্রকাশ করছে। ওকে, হলে তারটি সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি, এই যে এইখানে কিন্তু বুঝতে হবে মোট স্থিতিস্থাপক শক্তি। দেখো এখানে কিন্তু বলে নাই যে তারটির শুধু সঞ্চিত শক্তি বের করো, এখানে বলছে তারটির সঞ্চিত মোট স্থিতি শক্তি কত হবে। তাহলে দেখো তারটির মোট স্থিত শক্তি যখন আমরা বের করব, তখন কিন্তু আমরা একক আয়তনের সঞ্চিত শক্তি ইনটু অবস্থায় কি করতে হবে, আয়তন গুণ করে দিতে হবে। ওকে, এটা কিন্তু অনেক সময় আমরা কি করি যে ভাই একক আয়তনের সঞ্চিত ধরে আলটিমেটলি দাগাই দিই না, যখন তোমাকে বলবে সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি, দ্যাট মিনস তখন একক আয়তনের শক্তির সাথে একক আয়তনের সঞ্চিত শক্তির সাথে আয়তন গুণ করে দিতে হবে। তাহলে সবার আগে আমরা একক আয়তনের সঞ্চিত শক্তি বের করি, সেটাকে ইউ দ্বারা প্রকাশ করি আমরা। সো ইউ ইকুয়াল টু কি জানি আমরা, বেসিক সূত্র যে ভাইয়া হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে ভাইয়া কি, পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওকে, তাহলে চলো হাফ ইন্টু পীড়নকে কি দ্বারা প্রকাশ করছে, এখানে ওয়াই দ্বারাই প্রকাশ করছে, আর তারপরে এই সরি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তাই না? সো দুঃখিত, তাহলে এখানে পীড়নকে কি দ্বারা প্রকাশ করছে, পীড়নকে এস দ্বারা প্রকাশ করছে, তাহলে এস এবং বিকৃতি, এন্ড বিকৃতির জায়গায় কি লিখবো ভাই, বিকৃতির জায়গায় কি লিখবো? তাহলে চলো আমরা কি জানি যে ভাইয়া ইয়ং এর গুণাঙ্ক কিসের অনুপাতের সমান, সেটা হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাই না? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে এইখানে আমরা বিকৃতির ইকুয়াল টু কি লিখতে পারবো, বিকৃতি ইকুয়াল টু কি লিখতে পারবো, বিকৃতি ইকুয়াল টু কি লিখতে পারবো যে ভাইয়া পীড়ন, তাহলে পীড়নটাকে কি দ্বারা প্রকাশ করছে, পীড়ন আলটিমেটলি এখানে আমরা যদি দেখি যে ভাইয়া পীড়নটা এস, তাহলে এস ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ওয়াই, এস ডিভাইডেড বাই ওয়াই, তাহলে বিকৃতি ইকুয়াল টু কি লিখতে পারবো, এস ডিভাইডেড বাই ওয়াই, তাহলে এস ডিভাইডেড বাই ওয়াই করে দাও। তাহলে চলো এখানে আমরা এস স্কোয়ার ডিভাইডেড বাই 2y পাচ্ছি। ওকে, ঠিক আছে, এটা একক আয়তনের সঞ্চিত শক্তি এস স্কোয়ার ডিভাইডেড বাই 2y, বাট আমাদের চাইছে কি ভাইয়া সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি, দ্যাট মিনস এখন আমাকে আয়তন দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা মোট আলটিমেটলি যদি বের করতে চাই সঞ্চিত স্থিতি শক্তি, তাহলে আলটিমেটলি কি হবে যে ভাইয়া এই একক আয়তনের সঞ্চিত শক্তি, দ্যাট মিনস এস স্কোয়ার ডিভাইডেড বাই 2y, তার সাথে আয়তন গুণ করে দিতে হবে। তাহলে আয়তন এল দৈর্ঘ্য বিশিষ্ট এবং এ প্রস্থচ্ছেদ যদি থাকে, তাহলে আমাদের আয়তন নির্ণয় সূত্র কি, যে ভাইয়া ভি ইকুয়াল টু এ ইন্টু এল, ক্ষেত্রফলের সাথে তুমি দৈর্ঘ্য গুণ করে দিলেই পাওয়া যাচ্ছ, তার মানে এ আর এল এটা গুণ করে দিব। তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে আয়তন গুণ করে দিলাম। ওকে, এটা কেয়ারফুল থাকবা। তাহলে আমাদের দেখো এখন অপশনের সাথে মিলাও যে ভাই এস স্কোয়ার এ এল ডিভাইডেড বাই 2y কোথায় আছে বাবা, ফ্যান্টাস্টিক ভাবে আমাদের সি নাম্বারটা রাইট আনসার। দেখছো, সো ইজি বাট খুবই গুরুত্বপূর্ণ। এই একক আয়তনের সঞ্চিত শক্তি ঢাবিতে অনেকবার এখান থেকে প্রশ্ন আসছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখান থেকে খুবই প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, সো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া।
নেক্সটে এই যে এইটা তো অনেকেই মুখস্থ বসাই দিছে ডিরেক্ট। কেন মুখস্থ বসাইছে বলো দেখি? এটা একদম ডিরেক্ট অনুশীলনীর প্রশ্ন ভাই, এটা ডিরেক্ট ফিজিক্সের অনুশীলনীর প্রশ্ন। পোলাপাইন যারা অ্যাডভান্স বা যারা প্রকৃতপক্ষে পড়াশোনা করছে ভাই, এটা ডিরেক্ট দেখা মাত্র মুখস্থ অ্যান্সার বসাই দিছে। ঠিক আছে, এটার উত্তর হবে 90 ডিগ্রি। যে ভাই a প্লাস বি মডুলাস ইকুয়াল টু a মাইনাস বি কখন হবে? যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। কিভাবে? চলো আমি একটু বেসিকটা দেখাই দিই। বাট যদি তুমি পড়াশোনা করো ভাইয়া, দেখবা যে কিছু কিছু জিনিস তুমি একদম হুবহুব কমন পেয়ে যাবা, ডিরেক্ট মুখস্থ বসাই দিতে পারবা। আর এটার কারণেই কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টে অনেক স্ট্রং একটা পয়েন্ট দাঁড় হয়ে যাবে। ওকে, আমি বলতেছি না মুখস্থ করো, বলতেছি বেশি বেশি করে প্র্যাকটিস করো, যাতে হুবহুব কোনো কোশ্চেন আসলে ডিরেক্ট অপশন দেখলে উত্তর করে দিতে পারো। ওকে, সো দেখো a প্লাস বি মডুলাসের সূত্র কি ভাই? যে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আবার a মাইনাস বি মডের মান সূত্র কি? যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। তাহলে উভয় পাশে বর্গ করো, উভয় পাশে বর্গ করলে কি হবে ভাই? এই রুট কাটা যাবে। আবার এখানেও a স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার বি স্কোয়ার কাটা দাও। তাহলে এখন মাইনাস 2ab cos আলফাকে এই পাশে পার করে আনো, তাহলে এখানেও 2ab cos আলফা আছে, তাহলে 4ab cos আলফা হবে। 4ab cos আলফা ইকুয়ালস টু 0 আসবে। তাহলে এই 4ab কে পার করে দাও, তাহলে 0 হবে। তাহলে cos আলফা ইকুয়াল টু 0, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু cos ইনভার্স 0। তাহলে cos কত ডিগ্রির মান 0 ভাই? আমাদের 90 ডিগ্রির মান 0, দ্যাট মিনস আমাদের 90। বাট এটা তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বোর্ডে অনেকবার আসছে এইটা। এইচএসসিতে আসা প্রশ্ন, এইটা অনুশীলনীতে আছে। ওকে, সো এই ধরনের প্রবলেম তোমাকে দেখা মাত্রই চেষ্টা করতে হবে একদম ডিরেক্ট মান বসায় দেওয়ার জন্য বা উত্তর বসায় দেওয়ার জন্য। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তুমি পারবা ইনশাল্লাহ। আর আমরা তো আছি, আমাদের ভার্সিটি ইউনিট ব্যাচে কোন জিনিসটা ফিক্সড একদম ওইভাবেই পরীক্ষায় আসে, কোন জিনিসটা মুখস্থ রাখতে হবে, এগুলো আমরা সব কিছু তোমাকে গুছিয়ে দেবো খুব সুন্দরভাবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাব। তাহলে নেক্সটে এই তো বাবা সার্কিট চলে আসছে। আবার সার্কিট কিসের সার্কিট? ডায়োড চলে আসছে, মাথা নষ্ট। তাহলে চলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি আগে কি বলতেছে এখানে। ওকে, কি বলতেছে? যে নিচের কোন লজিক গেট ডান দিকে প্রদর্শিত সার্কিটের সমতুল্য? তাহলে একটা সার্কিট দেওয়া আছে, এটা কি সার্কিট ভাইয়া? এটা কি সার্কিট? কি সার্কিট এটা? ডায়োড রেজিস্টিফায়ার, আলটিমেটলি ডায়োডের একটা সার্কিট দেখতে পাচ্ছি আমরা। ওকে, সো এখন দেখো ডায়োড আছে, তাহলে ডায়োড কি হিসেবে কাজ করে? সুইচ হিসেবে কাজ করে, আমরা সবাই জানি। ওকে, আচ্ছা তাহলে এখন এখান থেকে আসলে কোন মানে প্রদর্শিত সার্কিটটি কার সমতুল্য? এখানে নর আছে, অর আছে, অ্যান্ড আছে, ন্যান্ড আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা এই এ আর বি কি হিসেবে কাজ করতেছে ভাই? আমরা দেখেই বুঝতেছি ইনপুট, আর এই যে এখানে সিটা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করতেছে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা সি মানে আউটপুট কিভাবে পাবো ভাই ডায়োডের ক্ষেত্রে, যেটা সুইচ হিসেবে কাজ করতেছে? দেখো এই এ এবং বি এর আলটিমেটলি যদি ভোল্টেজ হাই হয় তাহলেই আমরা কিন্তু আউটপুট পাবো। দ্যাট মিনস এইখানে আমাকে আউটপুট পাইতে গেলে এ অথবা বি এর ভোল্টেজ হাই হলে আলটিমেটলি খুব সুন্দরভাবে আউটপুট পাবো। এখন এর যদি ভোল্টেজ হাই হয় তাহলে এখান থেকে খুব সুন্দর মতো আউটপুট সি পাবো, অথবা বি এর যদি ভোল্টেজ হাই হয় তাহলে এখান থেকে খুব সুন্দর মতো আউটপুট পাবো। আবার যে কোনো একটা হাই হয়ে আলটিমেটলি আউটপুট যেহেতু পাচ্ছে, তাহলে এটা কোন গেটের সাথে সমতুল্য বা কোন গেটের সাথে আলটিমেটলি মিল আছে? সেটা হচ্ছে অর গেট। সো খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন কিন্তু ভাইয়া, খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন। সো যে কোনো একটা থেকে আলটিমেটলি ভোল্টেজ হাই হলে আমরা আউটপুট পাচ্ছি, তাহলে আমরা কার সঙ্গে সমতুল্য বলবো? যে ভাই অর গেটের সঙ্গে। সো মনে রাখতে হবে, খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন কিন্তু। ওকে, নেক্সটে আসি আমরা। চলো কি বলছে? এই যে এই কোশ্চেনটা থিওরি টাইপ বাট বেশ কনসেপচুয়াল প্রশ্ন, ভালোভাবে দেখো। আমি এটার কয়েকটা ওয়েতে তোমাকে দেখাবো যে কি বলছে। এটা বিভিন্ন পাবলিকেশনে উত্তর ভুল দেওয়া আছে, বুঝছো? এটা বিভিন্ন পাবলিকেশনে উত্তর ভুল দেওয়া আছে। সো দেখো এখানে কি বলছে? যে একটি তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়। তাহলে ভাইয়া কাজ করে ধনাত্মক কিন্তু তাপ হারাচ্ছে, তাহলে আমাদের ধনাত্মক কাজ করলে ডিডাব্লিউটা কি দেওয়া আছে ভাই? তাহলে ডিডাব্লিউ পজিটিভ, বাট তাপ হারাচ্ছে, দ্যাট মিনস ডিকিউ আবার নেগেটিভ বলা আছে প্রশ্ন মতে। ওকে, ঠিক আছে। তাহলে কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ওরে বাপরে বাপ, ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। এখন বলছে যে ইঞ্জিনটির তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে, কোন সূত্রকে লঙ্ঘন করে সেটা তোমাকে আলটিমেটলি বের করতে হবে। সো দেখো এখানে ধনাত্মক কাজ আবার তাপ হারায়, আবার বলছে এরা তাপ গ্রহণ করে না। সো এটা কি কোনো সম্ভব যে ভাই কাজ ধনাত্মক হচ্ছে তাপ হারায় কেন? যদি তাপ গ্রহণ না করে তাপ হারায় বলা আছে, তাপ যদি হারায় না বলে তাপ গ্রহণ করতো তাহলে ঠিক হইতো, বাট তাপ হারাচ্ছে মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা কখনোই সম্ভব হবে না। এটা কোন সূত্রকে লঙ্ঘন করছে? আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, সো এখন এই ব্যাপারটা যদি আরো ফিল করে বুঝতে চাই, দেখো আরো ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি জানি আমরা?
যে ভাইয়া ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখন এখানে দেখো এই যে প্রত্যেক চক্রে মানে পার সাইকেল, প্রত্যেক চক্রে যখন বলা থাকবে, চক্র মানে কি ভাইয়া, ধরো এ পয়েন্ট থেকে বিতে গেছে অথবা সিতে গেছে অথবা ডিতে গেছে, আবার কি হয় ওই চক্র যখন ফিরে আসে তাহলে বি থেকে আবার কি আসবে বা ডি থেকে আবার কি আসবে, এতে আসবে। তাহলে পার সাইকেল এরকম চক্রাকারে ঘটতেছে, তখন এটার অন্তস্থ শক্তি কি হবে ভাই, ডেল ইউ বা ডি ইউ 0 হয়। ওকে, তাহলে দেখো এখন যদি তুমি এই ডেল ইউ বা ডি ইউ 0 বসাই দাও, তাহলে আমাদের ডি কিউ ইকুয়াল টু কি থাকতেছে, ডি ডাব্লিউ থাকতেছে, যেটা এটাও পজিটিভ এটাও পজিটিভ। দ্যাট মিনস এইখানে কিন্তু মিলে নাই, তাহলে পজিটিভ নেগেটিভ হয়ে গেছে, তাহলে মিলতেছে, জীবনেও মিলতেছে না। তাহলে কোন সূত্রকে লঙ্ঘন করছে, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্যাট মিনস ফার্স্ট লকে লঙ্ঘন করছে, যেটা আলটিমেটলি আবার এইটা আমরা কই থেকে পাই বলো তো দেখি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা যেটা ক্লোসিয়াস বিজ্ঞানী দিয়েছে। ওকে, সো এখান থেকে কিন্তু বেশ কনসেপচুয়াল একদম ডিপ থেকে প্রশ্ন আসে। আমরা যখন তোমাদেরকে পেইড বেসে পড়াবো একদম ধরে ধরে ভেঙে ভেঙে প্রত্যেকটা কনসেপ্ট আমরা আলোচনা করে দিব ইনশাআল্লাহ। ওকে, সো নেক্সটে আসো। সো নেক্সটে খুব সহজ একটা প্রশ্ন, দেখো এখানে কি বলছে, যে ভাইয়া এম ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ না, কিন্তু এখানে বলেই দিছে এক্স উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ আর, যদি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি হয়, তাহলে উপগ্রহটির কক্ষপথের গতি কত? তাহলে উপগ্রহটা কোথায় আছে, উপগ্রহটা এক্স উচ্চতায় আছে, তাহলে উপগ্রহের বেগ এইচ উচ্চতায় বা এক্স উচ্চতায় কত ভাই, উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এইচ উচ্চতায়। তাহলে এখন এইচ এর মান এখানে কি দেওয়া আছে ভাই, এক্স দেওয়া আছে, তাহলে এক্স এর বসাই দাও, জিএম আর প্লাস এক্স। দেখো অপশনে কোথাও জিএম নাই, সবগুলাই জিএম এর জায়গায় কি আছে, জি এক্স আছে, জি আর স্কোয়ার আছে, জি এক্স স্কোয়ার আছে। তাহলে তো এটা কাস্টমাইজ করে নেই, চলো। অভিকর্ষ ত্বরণের বেসিক সূত্র কি, যে ভাইয়া জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে আর গুণ করো, জি এম ইকুয়াল টু ছোট হাতের জি বড় হাতের আর স্কোয়ার। সো তুমি যে কোনো জায়গায় যদি জিএম দেখো ওইটার পরিবর্তে জি আর স্কোয়ার অথবা জি আর স্কোয়ারের পরিবর্তে জিএম, এটা তুমি বসাই দিতে পারো। ওকে, তাহলে জিএম এর পরিবর্তে জি আর স্কোয়ার বসাই দিব, তাহলে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স, তার উপরে রুট থাকতেছে, এটাই হচ্ছে বেগ নির্ণয়ের সূত্র। বাট দুঃখজনক বিষয় এখানে কোনো অপশনের সাথে মিল নাই, মানে এটা ব্ল্যাঙ্ক হবে উত্তর, কোনোটাই না। তাহলে দেখো এখানে আর প্লাস এক্স আছে, বাট ঝামেলা হচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে তো স্কোয়ার হবে না ভাই, তাহলে এটা হচ্ছে না। আবার এখানে সব ঠিক আছে, এখানে তো মাইনাস আছে, তো মাইনাস হবে না, প্লাস হইতো, এখানে প্লাস আছে, এখানে আবার স্কোয়ার আছে, ঝামেলা হচ্ছে এখানে আবার এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে এটাও জীবনে হচ্ছে না। তাহলে ভাইয়া এখানে দেখো আর মাইনাস এক্স আবার জি এক্স, এটাও হচ্ছে না। তাহলে এই উত্তরটা কি ভাই, ব্ল্যাঙ্ক, এখানে কোনো উত্তরই নাই, ফাঁকা। যারা ফাঁকা রাখছে অটো মার্ক পাওয়া গেছে। ওকে, সো চলো, আলটিমেটলি এরকম ত্রুটি থাকে, বাট এডমিশন টেস্টে এই ধরনের ত্রুটি খুবই কম দেখা যায় এখন, এখন ভুল থাকে না বলেই চলে, বাট ওই যে মানুষ মাত্রই ভুল, সো টুকটাক একটু ভুল হইতেই পারে। সো এটা ভুল চলে আসছে, হয়তো এই কোশ্চেনটা টাইপিং মিস্টেক করে এখানে প্লাস ছিল এখানে মাইনাস চলে আসছে, সো আলটিমেটলি করার নাই, ব্ল্যাঙ্ক হবে এটা। ওকে, তাহলে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে, যে M1 ও M2 ভরের দুটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল F প্রয়োগ করলে যথাক্রমে আমাদের 12 ms ইনভার্স 2 এবং 3.30 ms ইনভার্স 2 ত্বরণ হলে M2 মাইনাস M1 ভরের জন্য, দেখো আমি আবারও বলতেছি, কোন ভরের জন্য, M2 মাইনাস M1 ভরের জন্য বস্তুর উপর একই বল, ভালো মতো খেয়াল করো, বস্তুটির উপর একই বল প্রয়োগের ফলে ত্বরণ কত হবে। ওকে, সো আমাদের এক্সেলারেশন বের করতে বলছে, ত্বরণ কত হবে এটা আমরা বের করব। সো চলো, এটা কিন্তু খুবই জোস একটা প্রশ্ন। আমরা দেখতে পাইছি যে ভাইয়া আমাদের দুইটা বস্তু দেওয়া আছে, দুইটা ত্বরণ দেওয়া আছে, আবার স্পেসিফিক M2 মাইনাস M1 ভরের জন্য আমাকে কি বের করতে বলছে, যে ত্বরণ বের করতে বলছে। দেখো এই প্রশ্নটা আমরা যদি শর্টকাট ওয়েতে চিন্তা ভাবনা করি তাহলে খুব দ্রুতই মিলাই ফেলতে পারবো, কিন্তু ঝামেলা আছে একটা, শর্টকাটে অ্যাপ্লাই করতে গিয়ে একটা মহা বিপদের মধ্যে, শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়তে পারি, সেই জিনিসটা আমি তোমাকে একটু ক্লিয়ারিফাই করে দিই। সো চলো আগে যা যা দেওয়া আছে সেটা একটু দেখি, যে ভাই এখানে M1 এর মান দেওয়া আছে এবং A1 এর মান 12 দেওয়া আছে, তাহলে আমরা যেহেতু বল একই বল প্রয়োগ করতেছে বারবার, সেটা হচ্ছে F, দ্যাট মিনস আমরা কি জানি নিউটনের সেকেন্ড ল থেকে F ইকুয়াল টু ma, দ্যাট মিনস M1 A1। তাহলে F ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, M1 এর জায়গায় M1 বসাইলাম আর A এর জায়গায় 12 বসাইলাম। তাহলে দেখো এখন এইখান থেকে আমরা কি বলতে পারবো, যে ভাইয়া F ডিভাইডেড বাই M1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 12, অথবা আমরা চাইলে M1 ইকুয়াল টু F ডিভাইডেড বাই 12 লিখতে পারতেছি। ঠিক একইভাবে আমরা M2 এর জায়গায় F2 M2 A2, তাহলে A2 এর মান কত দেওয়া আছে 3.30, দ্যাট মিনস F ইকুয়াল টু M2 3.30। তাহলে দেখো এখান থেকে বিভিন্ন, আমি এই কয়েকটা ভার্সন কেন করে নিচ্ছি একটু পরে বুঝতে পারবা। তাহলে দেখো F ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু আমরা আমাদের কত আসতেছে 3.30,
আবার এটাকে m2 ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারতেছি এফ ডিভাইডেড বাই 3.30। ওকে, সো আমরা যা যা দেওয়া আছে প্রশ্নের মধ্যে ওইটা লিখে নিয়ে জাস্ট একটু কাস্টমাইজ করে রেখে দিলাম, কেন একটু পরে আসতেছে সেটা। সো এখন দেখো আমি যদি শর্টকাট ওয়েতে যাই তাহলে খুব সহজেই মিলাই ফেলতে পারবো, বাট একটা ঝামেলা আছে। কি ঝামেলা সেটাই আমি দেখার চেষ্টা করতেছি। সো দেখো এখানে কি বলছে যে ভাই m2 মাইনাস m1 ভরের জন্য ওই বস্তুর উপর একই বল প্রয়োগ করলে আমাদের ত্বরণ কত হবে। তাহলে ভাই আমরা নিউটনের সেকেন্ড ল এফ ইকুয়াল টু এম এ, বাট এম এর মান এবার কত দেওয়া আছে যে m2 মাইনাস m1, তার মানে m2 মাইনাস m1, আর এখানে ত্বরণ, এই ত্বরণটাই বের করতে বলছে। তাহলে আমরা দেখো এ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই m2 মাইনাস m1, বাট এইরকম তো কোনো অপশন নাই। তাহলে এফ এর জায়গায় মান বসাইলেই আলটিমেটলি অ্যান্সার মিলে যাবে। সো এফ এর জায়গায় আমি কি লিখতে পারি যে ভাই এই যে আমাদের m1 12 m1 ইন্টু 12, তাহলে দেখো m1 ইন্টু 12 ডিভাইডেড বাই m2 মাইনাস m1। সো এখন কিন্তু দেখো অপশনগুলো যদি একটু চোখ কান খোলা রেখে খুব সুন্দরভাবে দেখো তাহলে খুব সুন্দরভাবে ডি নাম্বারটা মিলে যাচ্ছে। দেখো m1 ইন্টু 12 ডিভাইডেড বাই m2 মাইনাস m1, বাট ঝামেলা কোথায় জানো? ঝামেলা হচ্ছে দেখো এইখানে এই এফ এর মান আরও একটা ছিল না, এফ এর মানটা আরেকটা কি ছিল যে m2 ইন্টু 3.30। যদি আমি m2 ইন্টু 3.30 বসাইতাম যে ভাইয়া m2 ইন্টু 3.30 ডিভাইডেড বাই m2 মাইনাস m1, যেহেতু একই বল বারবার প্রয়োগ করা হচ্ছে তাহলে এফের মান তো আমি এটাও বসাইতে পারি। তাহলে দেখো দেখো তো একটু ঝামেলা লাগে কিনা। m2 3.30, দেখো m2 3.30 m2 মাইনাস m1। সো এখন এই যে এই মহাশয়টাই ঝামেলা লাগাইছে যে ভাই এইটা দাগাবো নাকি এইটা দাগাবো। সো শর্টকাট ওইতে গেলে আমরা দুইটার মধ্যে একটু কনফিউশন পড়ে যাচ্ছে যে ভাইয়া এটা হবে না এটা হবে, কারণ দুইটাই রাইট। দুইটা দাগাইলে তো সবার আগে তোমার ওইটাই ভুল হবে, কারণ ওই মানে যখন তুমি দুইটা দাগাই দিবা মেশিন দিয়ে তো ওই মাসে ইয়েটা কাটবে, শীটটা কাটবে, তোমাকে ওইখানে সবার আগে ওইখানে নেগেটিভ ধরাই দিবে যে বাবা তুই দুইটা টাচ করছিস কেন, একটা টাচ করতে হবে, তাই না? তো দুইটা তো কখনোই ভুলক্রমে দাগানো যাবে না। সো দেখো এখন এই ঝামেলাটা হবে না, কিভাবে করলে বেসিক নিয়মটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আলটিমেটলি সব ক্লিয়ার হবে। সো বেসিকে আমরা কি জানি যে ভাইয়া ওই যে এফ ইকুয়াল টু এম এ, দ্যাট মিনস কোন ভরের জন্য, ওই যে m2 মাইনাস m1 এর জন্য। তাহলে m2 মাইনাস m1 ইন্টু আমাদের a। তাহলে চলো এখানে মান বসাই দেই আমরা। তাহলে a ইকুয়াল টু আমরা কি পাচ্ছি ভাইয়া f ডিভাইডেড বাই m2 মাইনাস m1। এখন চলো বাবা এই যে আমি আগেই বার করে রাখছি যে এই যে m2 আর m1 এর মানগুলো এখন বসাই দিব, এই জন্যই আগে বাই করে রাখছি যে f ডিভাইডেড বাই আমরা কি করব যে ভাইয়া m2 এর মান হচ্ছে f ডিভাইডেড বাই 3.30 মাইনাস m1 এর মান f ডিভাইডেড বাই 12। ওকে, তাহলে সবগুলা থেকে f কাটা দাও, f কাটা যায়। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই 3.30 মাইনাস 1 ডিভাইডেড বাই 12, তাহলে একবারে লসাগু করে দিলাম। তাহলে লসাগু করো, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া যে 12 ইন্টু 3.30, আর উপরে থাকতেছে কত যে ভাইয়া 12 মাইনাস 3.30। সো এখন 1 ডিভাইডেড বাই সামথিং এখানে আছে, তাহলে উল্টাই যাবে, তাহলে উল্টাই দাও। তার মানে 12 ইন্টু 3.30 ডিভাইডেড বাই 12 মাইনাস 3.30। ওকে, সো এখন কি আমরা এগুলারকে মান করে বসাই দিব ক্যালকুলেশন করে? জীবনও না ভাই। দেখো এখানে তো একুরেট কোনো মান নাই, দেখছো প্রত্যেকটা অপশনে m1 m2, তার মানে আমাকে আবার ব্যাক ক্যালকুলেশনে চলে যাইতে হবে, m1 m2 তে ফিরে আসতে হবে। তাহলে চলো সো আমি এইখান থেকে লেখা শুরু করি, একটু জায়গা লাগবে এটা। সো দেখো এই জায়গাগুলোতে আমি ব্যাক ক্যালকুলেশন করে ফেলবো, তাহলে দেখো 12কে 12ই রাখলাম। ওকে, তাহলে এই 3.30 জায়গায় আমি কি লিখতে পারবো? এই যে বাবা দেখো এই জন্যই আগে বের করে রাখছি 3.30 জায়গায় আমরা m2 আমাদের কি ভাইয়া এইখানে ইনটু অবস্থায় f ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারবো m2 লিখতে পারবো। ওকে ঠিক আছে, কারণ দেখো 3.30 জায়গায় f ডিভাইডেড বাই m2 লেখা যায়। আবার 12 এর জায়গায় দেখো এই যে বাবা 12, তাহলে 12 এর জায়গায় কি লিখতে পারবো f ডিভাইডেড বাই m1, তাহলে f ডিভাইডেড বাই m1 ইনটু, তাই না? ও না সরি মাইনাস আছে, তাহলে মাইনাস আবার 3.30 জায়গায় f ডিভাইডেড বাই m2, তাহলে f ডিভাইডেড বাই m2। সো ওই অ্যাগেইন আবার দেখো প্রত্যেকটাতে f আছে, তাহলে f গুলো কেটে দাও, তাহলে f কাটলাম আমরা। f কাটার পরে কি হবে ভাই? এখন আমরা কি করব দেখো এখানে থাকতেছে আমাদের কত 12 ডিভাইডেড বাই m2, আবার নিচে লসাগু করো, তাহলে m1 m2, তাহলে m1 m2 উপরে কি থাকতেছে ভাই যে m2 মাইনাস m1। ওকে, সো এটাকে উল্টাই দাও, তাহলে 12 ডিভাইডেড বাই m2 ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে m2 মাইনাস m1, এই হয়ে গেছে। সো m2 কাটা দাও, তাহলে কি থাকতেছে দেখো আমি যদি সাজাই লিখি তাহলে ভাই 12 ইন্টু m1 ডিভাইডেড বাই
M2 মাইনাস M1। সো এখন দেখো কোনো ঝামেলা নাই, আমরা খুব সুন্দর মতো যে M1 ইন্টু 12, M1 ইন্টু 12 ডিভাইডেড বাই M2 মাইনাস M1, দ্যাট মিনস ডি নাম্বারটা রাইট অ্যান্সার পাচ্ছি। তার মানে আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, আমাদের বি নাম্বারটা হবে না ভাই, বি নাম্বারটা হবে না। বাট আমরা শর্টকাট পদ্ধতিতেও এটা করতে পারতাম, ডি নাম্বারটা উত্তর হইতো, কিন্তু ঝামেলা তখন মনের মধ্যে একটা খুঁতখুঁতি থাকতো, আরে কি রে এইখানে তো আমরা এফ এর মান এইটা বসাইলে তো এটাও আছে অপশনে, তাহলে তো দুইটা জীবনও রাইট অ্যান্সার হবে না, তাই না? সো এই জন্য মাঝে মধ্যে কি ভাইয়া শুধু শর্টকাটের উপর নির্ভর করলে চলবে না, তোমাকে লঙ্গার ভার্সনে চিন্তা ভাবনা করতে হবে। সো এই জন্যই আমরা বলি যে তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য। যদি দেখো যে শর্টকাট অ্যাপ্লাই করে তোমার উত্তর আসতেছে না বা ডাবল উত্তর হয়ে গেছে, তখন তোমাকে বেসিক দিয়ে চিন্তা ভাবনা করতেই হবে। সফলতার কোনো শর্টকাট হয় না, শর্টকাট একটা ওয়ে, মনে করো যা এইটাতে আলটিমেটলি কম সময় লাগবে, বাট ওইটা দিয়েই যে সবসময় একুরেসি মেনটেন করে সব কিছুই হয়ে যাবে বিষয়টা এমন না। তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি এই জায়গাগুলোতে ধরা খাবা। আর জমার যাতে বেসিকে কোনো ঝামেলা না থাকে, এই জন্যই আমরা ভার্সিটি এ ইউনিট ব্যাচে তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট দেখো এইভাবে না হলে কোনভাবে হবে প্রত্যেকটা ধরে ধরে আমরা শিখাই দেবো। যাদের একটু বেসিক দুর্বল, কোনো চিন্তা করার কারণ নাই, আমরা এডমিশন টেস্টের এই ব্যাচে আমরা শুরু থেকেই একদম বেসিক থেকে পড়াবো। সো যারা কোর্সে ভর্তি হও নাই, স্পেশাল ডিসকাউন্টে দ্রুত ভর্তি হয়ে যাও, পরবর্তীতে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। ওকে, সো পরবর্তীতে চলো নেক্সট কোশ্চেন। সো দেখো এইটাও খুব সুন্দর কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিরতরিতে এই কনসেপ্ট থেকে বারবার প্রশ্ন আসে, খুবই জোস। তোমরা আলটিমেটলি প্রশ্ন ব্যাংক সমাধান তো আমরাও করাই দিব, তোমরাও তো বাসায় নিজে নিজে করবা, দেখবা যে এই টপিক থেকে বারবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসতেছে যে একটি সমান্তরাল পাতধারককে চার্জ করার ফলে এর পাত দুটির মধ্যে এক্স ভোল্ট, দ্যাট মিনস আমাদের V1 এর মান দেওয়া আছে ধরো এক্স। ওকে, সো প্রাথমিক অবস্থায় V1 ধরলাম ভোল্টেজটাকে, যেটা এক্স দেওয়া আছে, বিভব পার্থক্য ওকে তৈরি হয়। উক্ত ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক। এই যে দেখো ঝামেলা করে ফেলছে, তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেহেতু সমান্তরাল আলটিমেটলি পাতধারক, তারপরে সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয়ের সূত্র কি বাবা, যে এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। ওকে, তাহলে এখানে যদি আমি C1 এর কথা বলি, তাহলে C1 এপসাইলন এ ডিভাইডেড বাই ডি, এটা ঠিকই আছে D1। ওকে, পরবর্তীতে কি করছে, চেঞ্জ করে ফেলছে C2। তাহলে দেখো এখানে কি করছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস D2 ইকুয়াল টু কি করছে, অর্ধেক করেছে, আগেরটার অর্ধেক, তাহলে D1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আবার আসো যে ভাইয়া এপসাইলন এ ডিভাইডেড বাই ডি, টুর মান কত বসাইছে, D1 ডিভাইড বাই 2, তাহলে আগেরটার অর্ধেক করে ফেলছে। তাহলে এটাকে ব্যাকক্যাল উল্টাই দাও, উল্টাই দিলে কি হবে, 2 ইন্টু এপসাইলন এ ডিভাইডেড বাই ডি, দ্যাট মিনস আমাদের 2C পাচ্ছি আমরা। তার মানে দেখো C1টা আলটিমেটলি যদি C হয়, তাহলে এটাকে আমরা ধরলাম C, তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, 2C। ওকে, ঠিক আছে। তাহলে এখন বলছে, দেখো কি বলছে যে ভাইয়া করার ফলে বিভব পার্থক্য আবার দ্বিগুণ হয়ে যায়। তাহলে V1টাকে ধরে নিয়েছিলাম x, তাহলে বিভব পার্থক্য দ্বিগুণ মানে কি, V2 ইকুয়াল টু হবে এক্সটা দ্বিগুণ হয়ে গেছে 2x। ওকে, ঠিক আছে। তাহলে এই দুই অবস্থার সঞ্চিত শক্তির অনুপাত কত? দেখো আমরা সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি জানি, যে ভাইয়া ধারকের ক্ষেত্রে হাফ CV স্কোয়ার। ওকে, তাহলে এখন অনুপাত চাইছে, দ্যাট মিনস আমাকে U1 ইস টু U2 বের করতে হবে। তাহলে U1 এর জন্য হাফ C1 V1 স্কোয়ার ইস টু হাফ C2 V2 স্কোয়ার। ওকে, তাহলে উভয় পাশে আগেই হাফ ক্যান্সেল আউট করে দাও। তাহলে চলো C1 এর মান বসাও, C1 এর মান C আর V1 এর মান কত, x, দ্যাট মিনস x স্কোয়ার। ওকে, আবার আসো ইস টু C2 এর মান কত রে, 2C, তাহলে 2C, আর V2 এর মান কত, V2 এর মান হচ্ছে 2x, দ্যাট মিনস 2x এর উপর স্কোয়ার করলে 4x স্কোয়ার, 2 2 4, তাহলে ইন্টু 4x স্কোয়ার। তাহলে এইখানেও x স্কোয়ার আছে, এখানেও x স্কোয়ার আছে, ক্যান্সেল আউট করো। দ্যাট মিনস এখানে আলটিমেটলি C আছে, ফেলাই দাও। তাহলে এখানে কি থাকলো, কিছু নাই, মানে 1, আর এখানে 4 2 8, তাহলে 1:8, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো 1:8, দ্যাট মিনস ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, MCQতে এইরকম অনুপাত আকারে প্রশ্ন অপশন পাবা না, এটা কখনোই হবে না। সো যত অনুপাত আকারে তুমি প্রশ্ন দেখতে পারবা তোমার এই এডমিশন জার্নিতে, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা, বেসিক কনসেপ্ট ক্লিয়ার রেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা না একটা অপশনে এরকম অনুপাত থাকবেই ফিজিক্সে, 100% শিওর। ওকে, সো অনুপাত রিলেটেড যে প্রবলেমগুলো আছে ভালোভাবে করে যাবা, দেখবে যে হুবহুব কমন পাওয়া যাইতে পারো। আর কমন পাইলেই তো ভাই দেখা মাত্র উত্তর করে ফেলতে পারবা, টাইম ম্যানেজমেন্টে সবার থেকে আগায় থাকবা। নেক্সটে আসো। ওকে, তাহলে চলো আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে যাব। 25-26 সেশনে আসা MCQ এর লাস্ট কোশ্চেন। সো খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, আমরা একদম ধরে ধরে সমাধান করার চেষ্টা করব। দেখো সহজ বাট একটু কনসেপচুয়াল, ঝামেলা আছে। দেখো আমি একদম মনোযোগ দিয়ে পড়ি, যে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় অন্যান্য অবস্থায় অপরিবর্তিত রেখে, দেখো অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎসের আলোক কম্পাঙ্ক, দেখো এই ধরনের প্রশ্ন
তোমরা অনেকেই আসো একদম নতুন, কারণ এই কনসেপ্ট থেকে নর্মালি এই ডোরার প্রস্থ থেকে যেগুলো প্রশ্ন আসতো, হয় তোমাকে বলতো চির থেকে পর্দার দূরত্ব অর্ধেক বা দ্বিগুণ করছে, অথবা চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক বা দ্বিগুণ করছে, তাহলে ডোরার প্রস্থ কিরকম হবে। এইরকম অহরহ কোশ্চেন অলরেডি ইউনিভার্সিটিতে আসছে এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। কিন্তু দেখো এখানে কম্পাঙ্কর সাথে কনসেপ্ট, এইটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম, অর্থাৎ 25-26-এ একদমই প্রথম ছিল। সো এবার এই কনসেপ্টটা কিভাবে সমাধান করবে একটু দেখো, এটা অনেকেই ভুল করছে পরীক্ষায়। সো একদম বেসিক কনসেপ্টটা একটু দেখানোর ট্রাই করবো। দেখো কম্পাঙ্ক দ্বিগুণ করছে, ওকে, কম্পাঙ্ক দ্বিগুণ করছে, তাহলে ডোরার প্রস্থ কত হবে? ওকে, তাহলে ডোরার প্রস্থ নির্ণয়ের সূত্র কি বাবা? যে এক্স ইকুয়াল টু ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। ওকে, এখন সবার প্রথমে যেটা ভুল করছে কি জানো, যে ভাই এইখানে তো কম্পাঙ্ক, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি, এইখানে তো এফ তো নাই, সূত্রের মধ্যে তো এফ নাই, তাহলে তো কোনো কম্পেয়ারই হবে না, তার মানে আগে যা ছিল তাই থাকবে, দ্যাট মিনস একই থাকবে। অনেকেই এইখানে কি করছে, এই ডি নাম্বারটা দাগাই দিছে এবং ধরা খায় গেছে, এটা জীবনও ডি নাম্বার হবে না। কেন? দেখো এটা একটু ডিপলি যদি চিন্তা করি তাহলে খুব সুন্দরভাবে দেখতে পারবো আমরা যে ভাই এই ল্যামডার সাথে কিন্তু ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক আছে। আমরা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, অথবা এটাকে সি ইকুয়াল টু এফ ল্যামডাও বলতে পারি। তাহলে দেখো আমরা এফ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা, দ্যাট মিনস এফ এর সাথে ল্যামডার কি সম্পর্ক বাবা? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কম্পাঙ্ক যদি দ্বিগুণ করি তাহলে আলটিমেটলি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? অর্ধেক হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? অর্ধেক হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিনস এটা যদি 2 গুণ হয় তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা অর্ধেক হইলে আলটিমেটলি আমাদের কি হবে? যেহেতু আবার এই ডোরার প্রস্থের সাথে তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক, দ্যাট মিনস এইটা অর্ধেক হইলে ডোরার প্রস্থটা অর্ধেক হয়ে যাবে। কারণ কি আমরা এক্স সমানুপাতিক ল্যামডা জানি, তাহলে এইটা যদি অর্ধেক হয় বাবা, সমানুপাতিক যদি সম্পর্ক, তার মানে এটাও তো অর্ধেক হবে, দ্যাট মিনস আমাদের অর্ধেক হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। অনেকেই ডি নাম্বারটা দাগাই দিছে। সো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন না। আমরা যে আমাদের হচ্ছে 25-26 সেশনের কোশ্চেনগুলো দেখলাম, প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু প্রত্যেকটা কনসেপ্টচুয়াল প্রশ্ন ছিল। তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। ওকে, সো প্রত্যেকটা অধ্যায়ের একদম বেসিক কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। এখন তোমরা যাদের একটু বেসিক দুর্বল বা একটু ভয় পাচ্ছ যে ভাই কি হবে বুঝতে পারতেছি না, এডমিশন টেস্টে কিভাবে পড়ালেখা করা উচিত, তোমাদের জন্য স্পেশালি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এডুকেশন থেকে কিন্তু আমরা ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ লঞ্চ করে দিয়েছি। ওয়ান স্টপ সলিউশন ভার্সিটির জন্য একটা মাত্র কোর্সে সকল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। দ্যাট মিনস ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এছাড়াও গুচ্ছ, কৃষিগুচ্ছ, আবার গুচ্ছ বহির্ভূত যেগুলো হাজী জানেশ আছে, কুমিল্লা আছে, সাস্ট আছে, জগন্নাথ আছে। সো সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি একটা মাত্র কোর্সেই সম্পূর্ণ হবে। সো এই কোর্সে স্পেশাল ডিসকাউন্টে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই লেকচার বুক সহ তোমরা মাত্র 2999 টাকায় ভর্তি হতে পারবা। এইটা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট, সীমিত সময়ের জন্য, সব সময় থাকবে না, কিন্তু কিছুদিনের মধ্যে এটা বেড়ে 4000 টাকা হয়ে যাবে। সো অবশ্যই কি ডিসকাউন্ট পেতে খুব দ্রুত ভর্তি হয়ে যাও। এই কোর্সে কি কি পাবা? প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তার পাশাপাশি যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাবা, প্রত্যেকটা সাবজেক্টের কি পাবা? ক্লাস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস, তার পাশাপাশি আর্কাইভ ক্লাস, পরীক্ষা, ইচ অ্যান্ড এভরিথিং। ভার্সিটি ইউনিটের জন্য যা যা লাগবে ভাই সব কিছু সাজানো গোছানো আকারে পেয়ে যাবা এই কোর্সে। সো স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে দ্রুত আলটিমেটলি পারচেস করে ফেলো। তোমরা কোর্স কেনার জন্য আমাদের এডুকেশন ইনবক্স নক করতে পারো, অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ওয়েবসাইট থেকে কিনতে পারো, যেখানে সুবিধা সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। সো তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমরা যারা ফেসবুকে আসো তারা ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে রাখবা, যারা ইউটিউবে আসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এবং আলটিমেটলি খুব দ্রুতই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেক্সট কোশ্চেন ব্যাংক সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।